বললাম যে কেন আমি এদিকে যাই নাই। পরে দেখলাম আসলে ওই স্কোয়ার ফিটে গেলে তোমার ওই প্রাইসটা যে আপডেট হয়েছে এটা ট্র্যাক তোমার হুম কাছে থাকতেছে না। হুম দেখি এখন ক্লায়েন্টে দিয়ে ক্লায়েন্টে কি বলে আর আবার একটা পুরা। বিষয় সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে তুমি কিন্তু যে ফর্মুলাটা নিতে পারো। হ্যাঁ, আর হচ্ছে ফর্মুলা চাইছিলাম, পরে আপনার যে শিটটা দিলাম না ওটার ভিতরে তো একটা ফর্মুলা দিছে, কিন্তু ওটা তো বোঝা যায় না। হ্যাঁ, ওইটা বোঝা যায় না, এইটা বুঝাই নিতে পারো, বলতে পারো যে ওইখানে তো দুইটা ভ্যারিয়েবলের মান বুঝতে পারতেছি না। হচ্ছে প্রফিট বা হচ্ছে এরকম একটা ভ্যারিয়েবল ছিল, আরো হুম আরেকটা ভ্যারিয়েবল ছিল, এই দুইটা ভ্যারিয়েবলের মান বোঝা যাচ্ছে না। তো হুম এটা কি ওর স্ট্যাটিক কোনো ভ্যালু নাকি অন্য কোনো ভ্যালু সেটা জিজ্ঞাসা করতে পারো, তাহলে হচ্ছে তোমার অপশন প্যানেল বা কোথাও একটা রেখে দিলা ওই ভ্যালুগুলা, পরে হুম। ক্যালকুলেশন করে দিলা। এখন আপাতত যেটা বানাইছি ভাই এটা দিয়ে দেখি, ও যদি স্যাটিসফাই না হয় তখন ফর্মুলাটা দেখুন যে ইয়াস। কি হয়। আর ওই ফর্মুলাটা যখনই দেখতে যাবা ওই প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান জিজ্ঞাসা করে নিবা এবং এক্সপ্লেইন করে নিবা কোনটা কই থেকে আসবে। হুম, ঠিক আছে। ওইখানে আমার কাছে যেটা মনে হয় ওই যে যে দুইটা ভ্যারিয়েবল, আননোন ভ্যারিয়েবল যে দুইটা আছে ওই দুইটা অ্যাকচুয়ালি ওর কমন হবে, সবগুলা প্রোডাক্টের জন্য একই হবে। সো ওইটা হচ্ছে এক জায়গা থেকে ম্যানেজ করলেই হবে, কিন্তু ওইটা আগে তারপরেও তুমি সাবমিট করো, পরে বলো, তারপরে অ্যাডজাস্ট করে দিও। জি ভাই। আলী হোসেন, তোমার কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আপনি তোমার কি কেমন আছেন? ইয়েস নো হয়েছিল? ভাইয়া এখন আমার ক্লায়েন্ট বলতেছে নোর কোনো দরকার নাই, শুধু ইয়েস ইয়েস লাগবে। ইয়েস এর আবার আপনার দুইটা পার্ট বাদ দেওয়া লাগবে। ওই প্রথমে ওই যে ইয়েস নো আছে ওই পৃষ্ঠাটা, হুম। আর চেক আউটের মধ্যে আপনার 2 নম্বর ফিল্ড একটা আছে, ওইটা বাদ দেওয়া লাগবে। ওই চেক আউটেরটা করছি, বাদ দিছি, কিন্তু আমি এই যে এই প্রথমের এই পৃষ্ঠাটা বাদ দিলে আপনার ওই যে প্রোগ্রেস বারটা মানে থাকতেছে, ওইটার জন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা, প্রোগ্রেস বারের জন্য জাভাস্ক্রিপ্টে জাস্ট দুই একটা জায়গাতে ভ্যারিয়েবল লেখা আছে যে টোটাল স্টেপ কয়টা হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইখানে ওই স্টেপ কয়টা ফিক্সড বলে দেওয়া। সো ওইখানে তুমি জয়টা স্টেপ দিবা ও প্রোগ্রেসটা ওই অনুযায়ী ক্যালকুলেট করবে। তুমি যদি 5টা দাও তাহলে 20% করে বাড়তে থাকবে, 6টা দিলে তোমার যেরকম হয় ওইরকম বাড়তে থাকবে। ওইটা আচ্ছা, জাভাস্ক্রিপ্ট থেকে ভ্যালু দিয়ে দেওয়া আছে। আচ্ছা ভাই, আমি স্ক্রিনশট দিব নাকি? তাহলে এখনই ফিক্স দাও হয়ে। দাও দাও। আচ্ছা, একটু ওয়েট। রত্না আসে নাই? আসছে তো। আসছে, মিটিং করতেছে মনে হয়। তোমার কি অবস্থা, প্র্যাকটিস করছিলা? জি ভাইয়া, মোটামুটি। কি প্র্যাকটিস করছো দেখাইতে পারবা? উম, আমি আসলে মানে প্র্যাকটিস বলতে ওই যে আগে যেগুলো করা ছিল না, আগে একটা করছিলাম না টেমপ্লেট দিয়ে হুম। হোম, ওইখানেই হচ্ছে ওইটা আবার রিভাইজ করছিলাম। কিন্তু এমনি নতুন যেটা, যে নতুন রিপোজিটরি যেটা ক্রিয়েট করে করতে নিছিলাম ওই দিন এক্সামের সময়, ওটার ভিতরে কাজ করা হয়নি। ওকে। কোথাও কনফিউশন থাকলে বইলো তুমি। আমাকে হচ্ছে কালকে তুমি আমাকে প্রজেক্ট দেখাইবা, ঠিক আছে? জি, সবাইকে দেখাইবা। জি, কালকে প্রজেক্ট দেখাইতে হবে তোমাকে। জি। আচ্ছা, ইনশাল্লাহ। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, বলো। ক্যাশ ধরছে একটু। হ্যাঁ, এই যে এই পৃষ্ঠাটা বাদ দেওয়া লাগবে খালি। আচ্ছা, তার মানে ইয়েস নো থাকতেছে না, তাই তো? না, ইয়েস নো থাকতেছে না, ডাইরেক্ট আপনার এই যে ইয়েস এর যেগুলো আছে সেগুলো কাজ করবে। ক্যাশ ধরছে একটু। এবার মানে এই স্টেপ থেকে শুরু হবে, এই 2 নম্বর থেকে। হুম, তাহলে তো সহজ। হ্যাঁ, এর জন্য কি করছো? এর জন্য আমি এই যে এখানে স্টেপ 1 আছে, এটা যদি আমি যদি ইয়ে করে দিচ্ছি মানে। স্টেপ ওয়ান পুরোটা বাদ দেওয়া যাবে না, তুমি যেটা করো সেটা হচ্ছে স্টেপ ওয়ান এর যে ক্লাসগুলো আছে, হ্যাঁ, 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 সেগুলোকে কপি করে নাও। এই যে এইটা স্টেপ 1 এর হুম। এটা। কপি করে নিয়ে স্টেপ টু তে বসায় দাও। এই
এই ক্লাসটাই এই যেটা কপি করলাম এটাই টু এ বসায় হ্যাঁ, দিব। টুতে বসায় দাও। আচ্ছা এইটা আর দিব। এটা ডিসপ্লে নামটা উঠায় দাও, এই যে স্টাইলের ডিসপ্লে নামটা উঠায় দাও। আচ্ছা এটা পুরোটাই উঠাই দিলাম। ওকে। নিচের গুলা তাহলে ইনকনসিস্টেন্ট হয়ে গেল, 3 4 হয়ে গেল, এগুলাকে হচ্ছে 2 3 এইভাবে করে দাও। আচ্ছা 2 3 4 5। দ্যাটস ইট। আর এখন তাহলে উপরেরটা একদম বাদ দিয়ে দাও, আর একটা কাজ করতে হবে, ইয়েস নো এর ইয়েটা বাদ দিয়ে দাও একবারে। একবারে এই ডিপটাই বাদ দিয়ে দিই। হ্যাঁ, ডিপটা বাদ দিয়ে দাও। আর একটা কাজ করতে হবে, জাভাস্ক্রিপ্টে গিয়ে স্টেপটা এটা একদম উঠায় দাও। আচ্ছা কোডের ব্যাকআপ অনেক আছে, সমস্যা নেই, একদম উঠায় দাও, সাবমিট করে দাও। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে তোমার হচ্ছে ওই হুম, স্টেপটা 6 দেওয়া আছে, ওটাকে 5 করে দাও। এখানে উপরে যাও, আরো উপরে মনে হয় উম, টোটাল স্টেজ। আচ্ছা, টোটাল স্টেজ স্টেপ ডট লেন ধরা আছে, আচ্ছা সমস্যা নেই, তাহলে হুম, কাজ হয়ে যাবে। Yes. নিচে এক জায়গায় 6 দেওয়া আছে ভাইয়া, থামেন। এই যে আচ্ছা, এখানে, দেওয়া থেকে তাহলে এখানে কত দিব? ফোন না, এগুলা না, এগুলো এটা বাদ, এগুলো ফোনের জন্য গেল, ও আর লাগবে না। ইয়েস নো তাহলে রিলেটেড মনে হয় কিছু নাই এখানে, নাই। আচ্ছা আমি দেখতেছি তাহলে। ক্যাশ ধরতেছি। এই যে টুথ থেকে হয়ে গেছে ভাইয়া। হুম হুম। টুথ থেকে এখন স্টার্ট হয়েছে, ওইটা নাই আর, ওইটুকু করেই হয়ে গেছে। কি ঠিক আছে না? হ্যাঁ এখন ঠিক আছে। গ্রেট, তাহলে তোমার কাজ হয়ে গেছে। এখন এই যে আমার এখানে আর একটা ইয়ে ছিল, আমি এটা বাদ দিছি, আমি এটা বাদ দিতে পারছি, করছি এই দিয়ে ডাইরেক্ট থ্যাংক ইউ হয়ে গেছে, কাজ শেষ। কংগ্রাচুলেশন। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু ক্লাস শুরু করি, হ্যাঁ? আর হচ্ছে রাকিব তো আজকে নাই, রত্নাও নাই। রত্না, রত্না আপু আছে কিন্তু এখনো। একটু পরে মেবি জয়েন হবে। সবুজ কই? সবুজ আসছে, ও সবুজ কি জয়েন join হচ্ছে। করছে? না, হয়নি এখন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা অবজার্ভ করতেছি তোমাদের জাভাস্ক্রিপ্টে অনেক বেশি গ্যাপ আছে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট নিয়ে তোমাদের একটু ভালো পড়াশোনা করতে হবে। তোমাদের ম্যাক্সিমাম কাজ আমার কাছে যেটা মনে হতেছে যে প্লাগইনের থেকে জাভাস্ক্রিপ্ট শেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। জি ভাই। কারণ হচ্ছে একটা প্লাগইনের কিছু কোড চাইলে কোড ইয়া থেকে চ্যাট জিপিটি থেকে তৈরি করে ফেলা যায় ইজিলি, কিন্তু ইন্টারাকশন গুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টারাকশনের কাজগুলা বেশি হয়। যেমন রিসেন্টলি আলী হোসেন, সে একটা প্রবলেম নিয়ে আসছে ফুললি বেসড অন জাভাস্ক্রিপ্ট, সে পিএইচপি এর কোনো কাজই তার করা লাগে নাই, তার শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে হাত দিতে হয়েছে, ঠিক আছে? তারপরে এর আগে হচ্ছে শাকিলও যেটা দেখাইছিল ম্যাক্সিমামটাই জাভাস্ক্রিপ্ট। এর আগে শাকিল যেটা দেখাইছিল ওইটাও জাভাস্ক্রিপ্ট, ঠিক না শাকিল? এর আগে যেন কি একটা প্রবলেম ছিল, একটা ফর্ম ড্যাশবোর্ডের। ড্যাশবোর্ডের একটা ফর্ম, তো ওইটাও জাভাস্ক্রিপ্ট। রত্না একটা প্রবলেম দেখাইছিল, ওইটাও জাভাস্ক্রিপ্টের। আমার কাছে যেটা মনে হতেছে তোমাদের আসলে জাভাস্ক্রিপ্ট শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি ভাই আমাদের জাভা স্ক্রিপ্ট একটু একবারেই নলেজ নাই। জাভাস্ক্রিপ্টে হচ্ছে তোমার ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ানো বা হচ্ছে ফর্ম নিয়ে কাজ করা, মাল্টিপল অ্যাকশন ঘটানো, ধরো কোথাও একটা ক্লিক করলে কিছু একটা হবে, তারপরে হচ্ছে কোথাও একটা ক্লিক করলে ক্যালকুলেট হবে, ওই যে শাকিল যেটা দেখাইছে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন গুলা কি শাকিল নিজে করছিলা? না ভাই, আচ্ছা, এর যে তাহলে সি যদি শার্পটা করছি। নিজে যদি করে না থাকো তাহলে যেটা করতে হবে, মানে যেটা হয়েছে যে যদি তোমার ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় অথবা তুমি এআই কে কিছু একটা বুঝাইতে পারতেছো না, তাহলে কিন্তু তুমি আটকায় গেলা, ঠিক আছে? তুমি কিন্তু আর মুভ করতে পারতেছো না তাইলে, যতক্ষণ পর্যন্ত না ওই ওই স্যার এআই জয়েন কে করছে। দিয়ে ফিক্স করাইতেছো। সো ওই স্যার জয়েন করছে।
কবির হ্যাঁ, বুঝিনি। স্যার জয়েন হয়েছে। হুম। না না না, আমি জয়েন করছি এটা। হ্যাঁ, তুমি সবাই তো ডট দিস। অবস্থা। ওইটা আমার নিজের ব্রাউজার লগ ইন করতে পারি না এখন। আচ্ছা, তাইলে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে তোমাদের আসলে আগে জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে এবং এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে শুরু করে কিভাবে প্লাগইনে অ্যাপ্লাই করতে পারো এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে? সো তোমাদের অবজারভেশন কি আমাকে একটু বলো। জি ভাই, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। সিমন? আরে ভাইয়া আমরা তো জাভাস্ক্রিপ্ট পারিই না। অ্যাকচুয়ালি ওয়েবের ইন্টারেক্টিভিটি বা হচ্ছে তোমার পিএইচপি থেকে আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে জাভাস্ক্রিপ্টের নলেজটা বেশি দরকার। জাভাস্ক্রিপ্ট অথবা jQuery, জাভাস্ক্রিপ্ট প্লাস jQuery দুইটারই নলেজ দরকার। ওয়ার্ডপ্রেসে যখন কাজ করতে যাব তখন হচ্ছে তোমার পিএইচপি তো অবশ্যই জানতে হবে, পিএইচপি না জানলে তো উপায় নাই। কিন্তু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের নলেজ। কারণ কি, আমি যেটা ফেস করছি, আমি যেটা দেখছি আর কি, আমি যখন কাজ করতাম তখনও দেখছি যে ক্লায়েন্ট আসলে ব্যাকএন্ড নিয়ে খুব বেশি বর্ডার্ড না, মানে ক্লায়েন্ট ব্যাকএন্ড নিয়ে খুব বেশি জিনিস জিজ্ঞাসা করে না। ওর মেইন কোয়েরিজ থাকে ফ্রন্ট এন্ডে ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ানো বা ফ্রন্ট এন্ডের ফাংশনাল রিলেটেড কাজ টাজ করা। সো ব্যাকএন্ডে যে কোনো ভাবে এখন করে ফেলা যায়। এখন অনেক প্লাগইন সাপোর্ট আসছে, যেমন এসিএফ আছে, তারপরে এসিএফ আছে, বহুত প্লাগইন আছে। ব্যাকএন্ড লজিক তোমার তৈরি করাই যায়, কিন্তু মেইন প্রবলেমটা হয় হচ্ছে এই ডাটাগুলো নিয়ে যখন ফ্রন্ট এন্ডে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করা লাগে। এই সময় অনেক সময় আমরা ব্যাকএন্ড রিলেটেড কোনো কাজও মানে ক্লায়েন্ট বুঝতেই পারবে না যে এটা হচ্ছে আমরা তাকে ধোকা দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি, আমাদের ব্যাকএন্ডে আসলে এই রিলেটেড কোনো কিছু করাই হয় না। এরকম অনেক কিছুই করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডে, যেগুলো ক্লায়েন্টকে হচ্ছে তোমার একটু আই ওয়াশ টাইপের, মানে আই ওয়াশ করায়। সো আমার কাছে মনে হয় তোমাদের জাভাস্ক্রিপ্ট ভালো করে শেখা উচিত। তোমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করো। আমাদের কোর্সের সাথে তো জাভাস্ক্রিপ্ট আছেই, সো আমরা পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড এর পরে আমরা জাভাস্ক্রিপ্টে যাব। আমি চাই জাভাস্ক্রিপ্টটা যেন তোমরা একটু ভালোভাবে শিখতে পারো, প্লাস jQuery। জাভাস্ক্রিপ্ট শিখলে দেখবা লাইফ অনেক ইজি হয়ে গেছে, মানে সবকিছু অনেক বেশি সহজ হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট শিখলে। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি নাকি? জি ভাইয়া, শুরু করেন। শাকিল, জাভাস্ক্রিপ্টে বেশি কাজ করা হয় নাকি jQuery তে? জাভাস্ক্রিপ্টে বেসিক আমি শিখছিলাম, বাট যে করি ওই লেভেলে শিখা নাই। মাইশের যে করি ইউজ করছি বেশি, মানে অন্য অন্য সাইডে যে করি পাইছি এগুলা ইউজ করে দিছি। যে করি তো ডাউনলোড করে নিয়ে ইউজ করা যায়। jQuery কোড তো এটা ওপেন সোর্সই থাকে, কিন্তু মানে কাস্টমাইজেশনের প্রয়োজন পড়ে না। আমি যেগুলো ইউজ করছি, আমি যে করি তো ওইভাবে কাস্টমাইজেশন করি নাই, করলে জাভাস্ক্রিপ্টেই করছি। ঠিক আছে, আমরা জাভাস্ক্রিপ্ট jQuery দুইটাই একটু ইনডেপথে দেখার চেষ্টা করব, একটু লজিক টজিক গুলো দেখার চেষ্টা করব জাভাস্ক্রিপ্ট jQuery তে। jQuery দিয়ে কাজ করা একটু ইজি হয় জাভাস্ক্রিপ্টের থেকে। jQuery অনেক কিছু ডিফল্ট ভাবেই ম্যানেজ করতে পারে, যেমন সিলেক্টর, তারপরে হচ্ছে তোমার এই টাইপের জিনিসগুলো jQuery তে অনেক সহজ জাভাস্ক্রিপ্টের তুলনায়। কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করা, ওটার সাথে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করা জাভাস্ক্রিপ্টের থেকে jQuery তে একটু তুলনামূলকভাবে সহজ হয়। সো আমরা জাভাস্ক্রিপ্টও দেখবো, যখন jQuery দেখবা তখন মনে হবে আরে এ তো সহজ অনেক। ঠিক আছে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ছিলাম। লাস্ট দিন হচ্ছে আমরা কোর কনসেপ্টের মধ্যে ক্লাস এবং অবজেক্ট এটা দেখছিলাম, ঠিক না? শাকির, সবুজ কয়টা ক্লাস মিস করছো?
2টা। এই 2টা ক্লাস মিস করছি গত সপ্তাহে। আচ্ছা, দুইটা তো ভিডিও করা আছে মনে হয়, সো ভিডিও থেকে একটু দেখে নিও। আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা হচ্ছে ওপি পিএইচপি এটাতে কাজ করতেছিলাম, রাইট? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। ঠিক আছে, গ্রেট। এটা তাহলে তো দরকার নাই, এটাকে সাইড বাই সাইড রেখে দেই। আচ্ছা, গ্রেট। ওকে, ক্লাস এবং অবজেক্ট লাস্ট দিন আমরা দেখছিলাম, কি একজন এক্সপ্লেইন করেন ক্লাস কি অবজেক্ট কি? শুনতে পাচ্ছি না কারো কথা। হ্যালো। ভাই কেউ সবাই আছে? কথাই বলতেছে না, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলছি কেউ কথাই বলতেছে না, এই জন্য শুনতে আচ্ছা, পারতেছেন না। ক্লাস এবং অবজেক্ট ভুলে গেছি। আচ্ছা, ক্লাসটা হচ্ছে যে জাস্ট হচ্ছে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। দুইটা এতটাই ইন্টারকানেক্টেড, ক্লাস এবং অবজেক্ট, যে একটাকে ছাড়া আরেকটাকে এক্সপ্লেইন করা যায় না। যেমন আমি যখনই একটা ক্লাসের সংজ্ঞা দিতে যাব আমাকে অবজেক্ট বলতেই হবে, আবার যখন অবজেক্টের সংজ্ঞা দিতে যাব তখন ক্লাস বলতে হবে। ঠিক আছে? ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। ক্লাসটা কি? একটা অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে ক্লাসের একটা ইনস্ট্যান্স। জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে, ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে তোমার ইনস্ট্যান্স অফ এ ক্লাস। যদি কোথাও ইন্টারভিউতে জিজ্ঞাসা করে এই একটা জিনিস বললেই হবে, সে বুঝে নিবে। অ্যাকচুয়ালি এর বাইরের ক্লাস সম্পর্কে তেমন কিছু বলা যায় না। ঠিক আছে? আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যখন তোমরা যদি ইন ফিউচারে কোথাও ইন্টারভিউ দিতে যাও, অ্যাজ এ প্লাগইন ডেভেলপার বা পিএইচপি নিয়ে কাজ করতেছো, এরকম কোনো ইন্টারভিউতে যদি যাও, 70% কোশ্চেন রিলেটেড পাবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। 70%। ঠিক আছে? 30% কোশ্চেন তুমি র পিএইচপি থেকে পাইতে পারো বা জাভাস্ক্রিপ্ট থেকে পাইতে পারো, এগুলো মিক্সচার। বাট 70% মাস্ট বি কোশ্চেন হবে অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরে। তার মানে বুঝতে পারতেছো যে এই জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্টের সংজ্ঞা সহ একদম মাথায় গেঁথে রাখা লাগবে, যে কেউ বললে যেন মাথার সামনে এই জিনিসগুলা ভেসে ওঠে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে W3 স্কুলস। W3 স্কুলসে গেলে তোমরা পিএইচপির একদম শেষের দিকে অবজেক্ট ওরিয়েন্টেড এর আলাদা একটা সেকশন পেয়ে যাবা। এই যে এইখানে পিএইচপি ওপি, এইখানে হচ্ছে সব জিনিসগুলো দেওয়া আছে এবং এক্সপ্লেইনও করা আছে অলরেডি। সো এটা খুবই মানে ভালোভাবে লেখা, এখানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে লেখা আছে। আমরা চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারতাম, কিন্তু নিজেদের একটা ডক থাকলে এটা বুঝতে সুবিধা হয়, পরে খুঁজে পাইতেও সুবিধা হয়, এখান থেকে কিছু জিনিস ফিল্টার করা যায়। বাট এটা কিন্তু খুবই চমৎকার ওয়েতে লেখা। হ্যাঁ, আমি যেটা করি, আমি আগে যেটা করতাম যখন ইন্টারভিউতে যাইতাম বা হচ্ছে কোথাও যদি নতুন অ্যাপ্লাই করতাম, যদি ইন্টারভিউর জন্য ডাকতো, সবার আগে যেটা করতাম পিএইচপি ওপি এই যে সেকশনটা আছে, এই সেকশনটা কয়েকবার রিভাইজ করে যাইতাম। আমি জানি যে যদি আমার অন্য কিছু মনে নাও থাকে, শুধু এই জিনিসগুলো আমার মনে থাকলেই আমার মোটামুটি ইন্টারভিউ ভালো হবে, এটা বলাই যায়। তাহলে বুঝতেই পারতেছো যে এইটার ইম্পর্টেন্স কতটুকু। ঠিক আছে? জি সো ভাই। এইটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং শুধু এটা ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট এরকম না, এটা হচ্ছে আমরা যখন প্লাগইন তৈরি করব, আমরা প্লাগইনেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করব। সো ওইখানেও গেলে আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু একটা জাস্ট কনসেপ্ট। ঠিক আছে? এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কনসেপ্ট এবং হচ্ছে কিছু স্ট্রাকচার দিছে যেটা পিএইচপিতে আমরা ব্যবহার করি। কিছু স্ট্রাকচার যেমন কি এই যে ক্লাস, তারপরে যে পাবলিক, এই জিনিসগুলো কিন্তু পিএইচপিতে আমরা দেখি নাই।
বাট এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আছে। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাড করার কারণে আমরা এই নতুন নতুন কিছু জিনিস দেখতে পাইতেছি, ক্লাস, তারপরে এই যে পাবলিক কিওয়ার্ড, তারপরে যে নিউ, ঠিক আছে, এই জিনিসগুলো। সো এইখানে দেখো ক্লাস এবং অবজেক্ট, এইখানে ঠিক সেম জিনিসটাই কিন্তু দেওয়া আছে। এই ক্লাস ইজ এ টেমপ্লেট ফর অবজেক্ট অ্যান্ড অ্যান অবজেক্ট ইজ ইনস্ট্যান্স অফ ক্লাস, ঠিক আছে। এইটুকুই ক্লাস এবং অবজেক্ট বলতে এইটুকুই। বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখায় দেওয়া, ক্লাস কেমনে লেখে, অবজেক্ট কেমনে লেখে, দ্যাটস ইট। যদি কেউ সংজ্ঞা জিজ্ঞাসা করে এইটুকুই সংজ্ঞা, যদি লিখতে বলে লেখার প্রসেসটা হচ্ছে এইটা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে আমরা ক্লাস তৈরি করছিলাম লাস্ট দিন। ক্লাস কি, ক্লাস কিভাবে তৈরি করে? ক্লাস তৈরি করার জন্য আমাদের প্রথমে ক্লাস একটা কিওয়ার্ড দিতে হবে, তারপরে ক্লাসের নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এটাকে র‍্যাপ করে দিব। এটা হচ্ছে আমাদের একটা ক্লাস হইলো। এখন তারপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ক্লাসের ভিতরে আমরা চাইলে পিএইচপির ফাংশন লিখতে পারি, ঠিক আছে। আমরা এরকম আগে পিএইচপির ফাংশন যেরকম লিখতাম, নরমাল ফাংশন, এরকম ঠিক সেম জিনিসটাই আমরা কি করছি, ক্লাসের ভিতরে ঢুকাইছি। ক্লাসের ভিতরে ঢুকানোর কারণে এটার একটা স্পেসিফিক আর একটা নাম হয়ে গেছে। এটার নাম হয়ে গেছে তখন হচ্ছে কি মেথড, ঠিক আছে। জি ভাইয়া। মেথড এই একই ফাংশন, যখন এইখানে লিখবো তখন এটা একটা ফাংশন, আর যখন ঠিক এই একই জিনিস ক্লাসের ভিতরে লিখবো তখন এটা একটা মেথড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে যদি আমরা একটা ভ্যারিয়েবল নেই, var ইজ ইকুয়াল টু ধরো হ্যালো ওয়ার্ল্ড, এটার নাম কি বলতেছি আমরা, ভ্যারিয়েবল, ঠিক না। জি। আমি ঠিক সেম জিনিস যদি ভ্যারিয়েবল একটা ক্লাসের ভিতরে নেই, এটার নাম হয়ে যায় হচ্ছে তোমার প্রপার্টি, ঠিক আছে। দেখো কি করলাম, তাইলে একটা ভ্যারিয়েবল লিখছি যেটা ক্লাসের বাইরে লিখছি, এটা তো ভ্যারিয়েবল আমরা জানি। সেম ঠিক ভ্যারিয়েবলটা যদি আমরা ক্লাসের ভিতরে লিখি, তার আগে পাবলিক কিওয়ার্ড দিছি, এটা পরে এক্সপ্লেইন করতেছি একটু পরে। ভ্যারিয়েবলের আগে পাবলিক কিওয়ার্ড দিছি, যখন এইটা আমরা একটা ক্লাসের ভিতরে লিখতেছি সেটার নাম হয়ে যাচ্ছে কি প্রপার্টি। আর যদি একটা ফাংশন তৈরি করি ক্লাসের ভিতরে, সেটার নাম কি হবে, মেথড। মেথড। এখন একটু বলেন তো প্রপার্টি কি জিনিস, মেথড কি জিনিস? যদি কোনো ভেরিয়েবলকে আমরা ক্লাসের মধ্যে নেই সেটা হবে প্রপার্টি, Yes. আর ফাংশনের মধ্যে নিলে সেটা হবে মেথড। ফাংশনের মধ্যে না, ক্লাসের ভিতরে যদি কোনো ফাংশন নেই, যেমন এই ফাংশনটা হচ্ছে ক্লাসের বাইরে, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক একই এই ফাংশনটা যদি, এই যে এটা তো একটা ফাংশন, ঠিক না। এটা কোথায় আছে, ক্লাসের ভিতরে। সো ক্লাসের ভিতরে হলে এটার নাম হয়ে যায় হচ্ছে মেথড, মেথড। ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার একটা বেসিক একটা জিনিস, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বললে প্রপার্টি এবং মেথড পাশাপাশি চলে আসবে। প্রপার্টি কি, মেথড কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রথমে তো আসলো হচ্ছে ক্লাস, তারপরে আসলো হচ্ছে অবজেক্ট, তারপরে আসলো প্রপার্টি, তারপরে আসলো মেথড। এই চারটা জিনিস কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? না। ইয়েস, গ্রেট। এই চারটা জিনিস বুঝতে পারলে এইটুকু বলতে পারি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম যে মানে বেসিক যে জিনিসগুলা, কোর যে বিষয়টা, সেটা আমরা বুঝতে পারছি। ক্লাস কি জিনিস, অবজেক্ট কি জিনিস, প্রপার্টি কি জিনিস, মেথড কি জিনিস। প্রপার্টি মেথড খুবই সিম্পল, বোঝাটা খুবই সিম্পল, কারণ অলরেডি আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আমরা জানি কেমন একটা ভেরিয়েবল বানায়। আর মেথড আমরা অলরেডি ফাংশন নিয়েও কাজ করছি, এজন্য জানি যে কিভাবে একটা ফাংশন তৈরি করে। সো এই দুটা জিনিস বোঝা সহজ, এবং ক্লাসও তো বুঝছি আগে, অবজেক্টও বুঝতে পারছি। সবুজ, তুমি কি আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ইয়ে করছিলা? কিছুটা করছিলাম, মানে খুব বেশি করি না, তবে কিছুটা ধারণা আছে। আচ্ছা ঠিক আছে,
ধারণা থাকলেই হবে। আমরা একটু ইয়ে করছি। তোমাদের অবশ্য ধারণা থাকাটা স্বাভাবিক, যেহেতু সবাই কম্পিউটার সায়েন্সে পড়তেছো। সো এটা বেটার। যাই হোক, এখন আমরা হচ্ছে কনস্ট্রাক্টরে আসি। ঠিক আছে? শাকিল লাস্ট দিন আমাদেরকে যেটা বলছিল, আমরা এখানে কনস্ট্রাক্টর নিয়েছিলাম কিন্তু পরে আবার কমেন্ট করে রাখছি। কনস্ট্রাক্টরের জন্য আমি একটা সেপারেট ফাইল ক্রিয়েট করলাম। ঠিক আছে? এখানে একটা ক্লাস বানাবো। ক্লাসের নাম দিব হচ্ছে, কি নাম দিব? ক্লাসের নাম কি নাম দেওয়া যায়? কনস, এটাই দিয়ে দিলাম, কনস। কি দিই একটা কনস্ট। এখানে কনস্ট নিচ্ছে না। কনস্ট না নেওয়ার একটা রিজন আছে, কেউ বলতে পারবে রিজনটা কি? এটা যে কনস্ট্রাক্টর। প্রিডিফাইন করা আর কি, এটা পিএইচপি বাই ডিফল্ট। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে আমরা ভ্যারিয়েবল এবং হচ্ছে ফাংশনের নাম নিতে পারি না। ঠিক আছে? এটা মনে হয় আমরা পড়ছিলাম যখন ভ্যারিয়েবল এবং ফাংশন পড়ছিলাম পিএইচপিতে। জি জি ভাই। ভাই। এটা হচ্ছে যে কিছু রিজার্ভ কিওয়ার্ড থাকে। রিজার্ভ কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলা পিএইচপিতে ডিফল্ট ভাবে অলরেডি এক্সিস্ট করে। ঠিক আছে? এগুলাকে বলে রিজার্ভ কিওয়ার্ড। সো রিজার্ভ কিওয়ার্ড বা রিজার্ভ ফাংশন, ঠিক আছে, এই জিনিসগুলা আমরা সেকেন্ড টাইম নিতে পারবো না, আমাদের এটা অ্যালাউ করা নাই, যেহেতু এই জিনিসটা অলরেডি পিএইচপি ইউজ করছে। বুঝতে পারছি? জি ফর এক্সাম্পল, যেমন হচ্ছে ধরো এইখানে আমি যদি ধরো একটা ফাংশন নেই পিএইচপি দিয়ে, ধরো ইকো হচ্ছে তোমার একটা ফাংশনকে ইকো, ধরো হচ্ছে বাইনারি টু হেক্স। ঠিক আছে? বাইনারি টু হেক্সে আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম। আমি এটাকে অ্যাক্সেস করবো কিভাবে? ওপিপিএসপি কনস্ট্রাক্টর.পিএইচপি। দেখো খুব সুন্দর, সে আমাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে দিছে, ঠিক না? আচ্ছা, এইটা তো একটা ফাংশন। এই ফাংশনটা কোথায় তৈরি করা আছে? পিএইচপি তে তৈরি করা আছে। পিএইচপি লাইব্রেরিতে তৈরি করা আছে। আমি যদি ঠিক একই নামে একটা ফাংশন বানাতে চাই, ধরো এখানে হচ্ছে ভ্যাল দিলাম আর এটাকেই রিটার্ন করাই দিলাম, এবং ধরে নিচ্ছি এটা এখানে ইউজ হচ্ছে। দেখো এখানে কিন্তু এটা আগে অলরেডি রং দেখাই দিছে। ইয়েস, কি বলতেছে? ক্যান নট রিডিক্লেয়ার বাইন্ড টু হেক্স, মানে বাইনারি টু হেক্সাডেসিমেল। এই ফাংশনটা আমি রিডিক্লেয়ার করে ফেলছি। আমি তো এখানে তো অন্য কোথাও তো এই ফাংশনটা তৈরি করি নাই, তাও কেন বলতেছে রিডিক্লেয়ার করছি? কারণ এটা ওর পিএইচপির গ্লোবাল ফাংশন, তাই ইয়েস, পিএইচপি তে এই ফাংশনটা দেখো এখানে ফ্যাটাল এরর দিছে। পিএইচপি তে এই ফাংশনটা অলরেডি তৈরি করা আছে, এজন্য আমি এই ফাংশনটা তৈরি করতে পারবো না। এইগুলোকে বলা হয় রিজার্ভ ফাংশন। ঠিক আছে? যে ফাংশনগুলো অলরেডি পিএইচপি তে ডিফল্ট ভাবে এক্সিস্ট করে। সো এই সেম জিনিসটা ক্লাসের ক্ষেত্রে একই জিনিসটা হইছে। কনস্ট নামে পিএইচপি তে কিছু একটা ডিফল্ট ভাবে আছে, এইজন্য আমি এখানে কনস্ট নিতে পারতেছি না। আমি একটু চেঞ্জ করে দিলাম, তাইলেই দেখো এটা এখন কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে ফাইন, আমি এখানে ক্লাসের নাম দিয়েছি সবুজ। আর যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগের মতো কি করতাম, ক্লাসের ভিতরে আমরা একটা ফাংশন নিতে পারি, ঠিক না? ফাংশনটার নাম দিলাম হচ্ছে মাই নেম, এবং এই মাই নেম থেকে ইকো করে দিব হচ্ছে আমার নাম সবুজ। ঠিক আছে? এইটুকু বুঝতে কারো প্রবলেম আছে? জি না ভাই। এটাকে তাহলে আমরা কি বলতেছি? মেথড। মেথড। ওকে ফাইন। এখন আমরা যদি এটা হচ্ছে একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করার জন্য কি করা লাগবে? আমাদের নিউ দিয়ে ক্লাসের নামটা দিতে হবে। দ্যাটস ইট, আমাদের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে।
কনস্ট্রাক্টরের কাজটা কি তাহলে? এখন তো কোনো কিছু আউটপুটে নাই আমাদের। আউটপুটে নাই কেন? কারণ হচ্ছে আমরা এখানে যে ফাংশনটা লিখছি ফাংশনটা কল করি নাই। ফাংশন কিভাবে কল করতে হয় সেটা আমরা লাস্ট দিন দেখছিলাম যে এটার একটা অবজেক্টের ভিতর থেকে আমরা হচ্ছে চাইলে ফাংশনের নেমটাকে ধরে কল করে দিতে পারি। ঠিক আছে? কিন্তু এরকম কিছু একটা হবে যে আমাদের এইটা আসলে কোথাও থেকে কোনো কলই হবে না। মানে আমরা ফাংশন এটার ভিতরে যে কোনো ফাংশন তৈরি করে যে সেটাকে আলাদা কোনো জায়গা থেকে কল করবো এরকম কিছু করবোই না আমরা। তাহলে আমরা কিভাবে এই ক্লাসটাকে নিয়ে কাজ করতে পারি? এখন তো ক্লাসটার কোনো কাজ নাই, ঠিক না? ক্লাস কি কোনো কাজ করতেছে এখন? কোনো কাজ হইতেছে, কোনো কিছু প্রিন্ট হইতেছে, কোনো এরর দিচ্ছে, কোনো এররও দিচ্ছে না, কোনো কাজ হইতেছে না। এখন আমরা যেটা করতে চাই, আমরা যখনই এই নিউ এবং সবুজ দিব তখনই ক্লাসের নিজস্ব কোনো একটা কাজ থাকবে যেই কাজটা সে করবে। সেটা কিভাবে করতে পারি? তার মানে এইটা বুঝতে পারতেছি যে যদি আমরা একটা ফাংশন তৈরি করি সেটা ডিফল্ট ভাবে কল করে না, এরকম কিছু একটা থাকতে পারে যে ফাংশনটা ডিফল্ট ভাবেই কল করে দিবে, মানে যখন আমরা ইনস্ট্যান্স তৈরি করব তখনই কল করে দিবে, এরকম কিছু একটা থাকতে পারে ক্লাসের ভিতরে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর তাহলে কি করতেছে? যখনই আমরা এটার একটা ইনস্ট্যান্স তৈরি করতেছি সাথে সাথে এরকম একটা মেথড সে কল করে দিবে। কল at initial object create, সেটা কি? ফাংশন ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। এটার সিনট্যাক্সটা এরকমই দিতে হবে, হ্যাঁ, ডাবল আন্ডারস্কোর দিতে হবে আগে, তারপরে কনস্ট্রাক্ট লিখতে হবে, তারপরে হচ্ছে তোমার মানে ফাংশনের মধ্যে লিখতে হবে প্যারামিটার। ফাংশনের নামটা এটাই হবে, ফাংশনের নাম কিন্তু কোনো চেঞ্জ হবে না। এখানে যদি অন্য কোনো কিছু দেই তাহলে কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে? ওকে, এইখান থেকে আমি যেটা করতে পারি সেখানে এখান থেকে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড ইকো করে দেই তাহলে আমাদের এখানে দেখো আউটপুটে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসবে, ঠিক আছে? আমি একটু সিকিউর করে নিই এটাকে, দেখতে ভালো লাগে না সিকিউর না থাকলে। দেখো কনস্ট্রাক্টর বুঝতে কারো কোনো প্রবলেম হইছে? কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম নাই তাই নাকি কিছুই বুঝি নাই? দুইটার যে কোনো একটা। আবার বলবো? বলেন। আচ্ছা, কনস্ট্রাক্টরের কাজ কি? আমরা কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যখনই আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব সাথে সাথে কল হবে, ইমিডিয়েট কল হবে। যখন অবজেক্ট তৈরি করব এই ফাংশনটা সাথে সাথেই কল হবে, দ্যাটস ইট, আর কিছু না। ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করছি বা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়ে যাবে, এইটাই। এবং শুরুতে কল হবে, সবার প্রথমে কল হবে। ওকে। আচ্ছা, এরকম কিছু আছে কিনা যে যেটা সবার শেষে কল হয়? হ্যাঁ আছে, সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর। এটা ইয়েটা একটু দেখে নেই, এটা আমাদের ইয়েতে রাখি নাই হয়তো। কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ওই যে ভাই পড়ে 3 নাম্বারটা 4 নাম্বারটা ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্ট লিখতে হবে শুধু, দ্যাটস ইট। ডিস্ট্রাক্ট মানে ফাংশনের নামটা চেঞ্জ শুধু, দ্যাটস ইট। আমি যদি এখানে কোনো একটা কিছু হ্যালো ওয়ার্ল্ড দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো প্রথমে হ্যালো ওয়ার্ল্ডটা কল হয়েছে, ঠিক না? তারপরে কোনটা কল হয়েছে? হ্যালো ওয়ার্ল্ড 2। তার মানে বুঝতে পারতেছি ডিস্ট্রাক্টটা পরে কল হয়েছে, যেহেতু হ্যালো ওয়ার্ল্ডটা আগে দেওয়া হয়েছে। এরকম ভাবতে পারো যে ডিস্ট্রাক্ট তো আমি পরে, কোডটা তো পরে লিখছি, তার মানে এটা হয়তো পরে লেখার কারণেও হইতে পারে, তোমাদের সন্দেহ দূর করে দেওয়ার জন্য। দেখো ডিস্ট্রাক্টটাকে আমি উপরে দিয়ে দিলাম কোডটা, কনস্ট্রাক্টরের কোডটা নিচে রাখলাম, এখনো কিন্তু আউটপুট সেম। তার মানে এটা আসলে ফাংশন আগে নাকি পরে এটার উপরে ডিপেন্ড করতেছে না, এটা বাই ডিফল্ট বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করতেছে। কনস্ট্রাক্টরটা আগে লোড হবে, ডিস্ট্রাক্টরটা পরে লোড হবে। যখন আমরা কোন একটা ক্লাস ওপেন করি প্রথমেই আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে? যেহেতু এটা সবার প্রথমে লোড হয়, বেস্ট প্র্যাকটিসও এটাকে সবার উপরে রাখা।
ঠিক আছে? হুম, আচ্ছা, কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর এই দুইটাকে বা এইগুলাকে একসাথে বলে হচ্ছে ম্যাজিক মেথড। কনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে ডিস্ট্রাক্টর, এগুলোকে কি বলে? ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড। আমরা তো মেথড, তো এটা তো এতক্ষণ তো জানলাম এটা একটা মেথড, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। না এটাও একটা মেথড, এটাও একটা মেথড, ঠিক না? সো কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, আরো কিছু মেথড আছে যেগুলাকে একত্রে বলে হচ্ছে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডগুলো সেগুলাকেই বলা হয় যেই মেথডগুলা ক্লাসের ভিতরে ডিফল্ট ভাবে বিহেভ করে, কোনো একটা বিহেভ করে। যেমন হচ্ছে তোমার কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর, আমরা যে হচ্ছে এই দুইটা মেথড তৈরি করছি, এই দুইটা মেথড কিন্তু আমরা কোথাও থেকে কল করি নাই, ঠিক না? বা কোথাও থেকে বলে দিই নাই যে তোমরা রান করো, তারপরেও কিন্তু তারা রান করতেছে। সো এরকম আরো কিছু মেথড আছে ক্লাসের ভিতরে যেগুলো লেখা যায়, এই সবগুলা মেথডকে একসাথে বলে হচ্ছে ম্যাজিক মেথড। বুঝতে পারছি? জি ভাই। তাইলে আমরা একটু শর্ট নোটস লিখে রাখি কি কি শিখতে পারতেছি। প্রপার্টি কি, মেথড কি, কনস্ট্রাক্টর, বানান ভুল লিখলে একটু বইলো, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, তারপরে হচ্ছে মেথড ম্যাজিক মেথড, প্রপার্টি। একটু সেলফ এক্সপ্লেইন এখানেই লিখে রাখি। প্রপার্টি কি আমরা বলতেছি? প্রপার্টি কাকে বলতেছি? ভেরিয়েবল ভেরিয়েবল ইনসাইড এ ক্লাস। মেথড কি? ফাংশন ইনসাইড এ ক্লাস ইনসাইড এ ক্লাস ক্লাস। কনস্ট্রাক্টর কি? বাই কনস্ট্রাক্টর বাই ডিফল্ট কল ফাংশন। রিজার্ভ ফাংশন রিজার্ভ ফাংশন না, এটা হচ্ছে ম্যাজিক মেথড বলবো এগুলাকে, এগুলো রিজার্ভ ফাংশন হবে না তখন। অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাষায় বলতে গেলে এগুলোকে ম্যাজিক মেথড বলবো। আর হচ্ছে কনস্ট্রাক্টর, এটা ডিফল্ট বিহেভিয়ারটা লিখি, ইনিশিয়াল ক্লাস, ইনিশিয়াল কল when class load, তারপরে হচ্ছে int call when class loaded। আর ম্যাজিক মেথড, ম্যাজিক লিখি দুইটাই মেথড লিখছি, ম্যাজিক মেথড, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর। নরমালি এই দুইটাই হচ্ছে আমরা বেশি ইউজ করি। হ্যাঁ, ইন্টারভিউতে যদি তোমাদের জিজ্ঞাসা করে তাহলে আরো হয়তো বা একটা বলতে হবে, পরে ওগুলো আমরা দেখে নিব ম্যাজিক মেথড আর কি কি আছে। প্রথমে এটার সাথে একটু ইউজ টু হইতে হবে আমাদের, তারপরে হচ্ছে আমরা ইন ডেপথে আরো অনেক কিছু যাইতে পারবো, ঠিক আছে? আর এগুলা নরমালি হচ্ছে তোমার কোশ্চেন, এগুলা হচ্ছে তোমার শুধুমাত্র যে কোশ্চেন এই অ্যান্সার মুখস্থ রাখলেই হবে এরকম না, এটার প্র্যাকটিক্যাল ইউজ কেস সহ জিনিসগুলো মাথায় থাকতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আমরা কনস্ট্রাক্টরের ভিতরে তাহলে অনেক কিছু দেখে ফেললাম। সবুজ একটু বলো তো আমাদের এখানে কি কি আছে? আমরা প্রপার্টি, মেথড, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, তারপর হচ্ছে ম্যাজিক মেথড। কোনটার কাজ কি কি বা কি রকম ভাবে লোড হবে সেটা একটু এক্সপ্লেইন করো। প্রপার্টিস হচ্ছে আমরা ক্লাসের মধ্যে যখন ভেরিয়েবল নিব তখন ওইটাকে প্রপার্টি বলে, আর ক্লাসের ভিতরে যখন আমরা হচ্ছে ফাংশন অ্যাড করব বা কল করব ওইটাকে হচ্ছে মেথড বলে। আর হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে ইনিশিয়াল কল করতে হয়, আর ডিস্ট্রাক্টর হচ্ছে শেষে ইন্ডে লোড হয় আর কি। আর কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর এগুলোকে ম্যাজিক মেথড বলা হয়। এছাড়াও আরো কিছু আছে, আমরা এগুলো হচ্ছে বর্তমানে আমরা এই দুইটা জানি, আরো আছে ম্যাজিক মেথড। ইয়েস, গ্রেট। আর কেউ একজন বলো। আমার অ্যাসাইন করে দেওয়া লাগবে। শাকিল বলো। হ্যাঁ ভাই।
হ্যাঁ একটু বলো এই মানে প্রপার্টি মেথড কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ম্যাজিক মেথড যা লেখা আছে তাই বলো। প্রপার্টি হচ্ছে ক্লাসের ভিতরে আমরা যে ভেরিয়েবল নিই সেটা হচ্ছে ক্লাসের ভিতরে নিলে সেটা হচ্ছে প্রপার্টি, আর মেথড হচ্ছে যে ফাংশনটা আমরা ক্লাসের ভিতরে নিই সেটাই হচ্ছে মেথড। অ্যান্ড কনস্ট্রাক্টর হচ্ছে ইনিশিয়ালি আপডেটের জন্য ইউজ করি। কনস্ট্রাক্টর হচ্ছে যেমন আমরা প্রথমে যে ক্লাসটা করছিলাম ভেরিয়েবল অবজেক্টের ভিতরে ডিফাইন করে তারপর কল দেওয়া লাগছে, কিন্তু আমরা চাইলে এটা অটোমেটিক কোনো মানে কল ফাংশন দেওয়া লাগে না। মানে ফাংশনের যেটা আমরা কল ফাংশন দিতাম ওইটা দেওয়া লাগে না, এটা অটোমেটিকলি কল নিয়ে নেয়। আমি চাইলে প্যারামিটারও বসাই দিতে পারবো, যেখানে অবজেক্ট আছে ওইখানে প্যারামিটার বসাই দিলে ওটা অটোমেটিক কল নিয়ে নিবে। আর হচ্ছে ম্যাজিক মেথড তো কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর এগুলো, আর ডিস্ট্রাক্টর তো সবার লাস্টে কল হবে এইগুলো। রাইট, গ্রেট। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। গ্রেট, বুঝতে পারলে খুবই ভালো, কারণ এই জিনিসগুলো হচ্ছে কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট। সো এইগুলা বুঝতে পারলে নেক্সট স্টেপে যাওয়াটা সহজ হবে। রত্না বুঝতে পারছি? জি ভাইয়া। মনি? জি। জি ভাইয়া বুঝতেছি। ওকে গ্রেট। এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে দিস। এটা একটু দেখি ক্লাসের ভিতরে দিস জিনিসটা কি, এটা দেখে তারপরে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। দিসটা হচ্ছে যে ধরো আমাদের একটা ক্লাস আছে, ঠিক আছে? এটা তো একটা ক্লাস, ঠিক না? ক্লাসের ভিতরে আমাদের কিছু মেথড আছে। হুম, আমি একটু অন্য একটা সিনারিও যদি দেখাই, যে ধরো এরকম আমাদের একটা ড্রপ ইসপির কথা বলতেছি, যেহেতু ড্রপ ইসপিতে করছে, আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে প্রিন্ট নেম, এবং এই ফাংশনের ভিতরে আমি আরো একটা ফাংশন তৈরি করব, ফাংশন দিলাম হচ্ছে ধরো সাকিব। এখন আমি যদি এইরকম করতে চাই যে এই ফাংশনের ভিতরে যখন হচ্ছে এই ফাংশনটাকে আমি কল করব না, নেম ইজটাকে আমি কল করব না, প্রিন্ট নেমটাকে আমি কল করে দিব, ঠিক আছে? প্রিন্ট নেম কল করলে কি হবে? কিছুই হবে না, কারণ প্রিন্ট নেমের ভিতরে কিছুই দেওয়া নেই, ঠিক না? আমি যদি চাই যে প্রিন্ট নেমের ভিতর থেকে আমি এই ফাংশনটাকে কল করব, তাহলে কিভাবে করতে পারি? নেম ইজ, জাস্ট এইভাবে ফাংশনটাকে কল করে দিতে পারি, ঠিক না? বুঝতে পারতেছি? না। জি ভাইয়া। এটা খুবই সিম্পল, মানে একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের নাম দিছি প্রিন্ট নেম, এবং এই ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশনকে কল করে দিছি, ওকে। এবং এই ফাংশনটাতে লেখা আছে আমার নাম, ইকো দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এখন যদি আমি প্রিন্ট নেমটাকে কল করি, আলটিমেটলি ও কি করবে? ও এই ফাংশনটাকে কল করায় দিবে, এবং এই ফাংশনের ভিতরে যা আছে তাই তো প্রিন্ট হবে, ঠিক না? তার মানে প্রিন্ট নেম কল করলে কি প্রিন্ট হবে? সাকিব। সাকিব। সো আমি যদি একটু দেখি, সাকিব চলে আসছে, গ্রেট। সো আমরা এটাকে একটু কমেন্ট আউট করে রাখি। দেখো, তাহলে আমরা যেটা করলাম, ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশনকে কল করতে পারছি, ঠিক না? জাস্ট ফাংশনের নামটা দিয়ে দিছি, কল করে দিছি, দ্যাটস ইট। কিন্তু এই সেম জিনিসটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ চাইলে ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল, ধরো আমি এখানে দিলাম হচ্ছে মাই নেম। মাই নেম কোথায় আছে? এইখানে মাই নেম আছে, ফাংশন, ঠিক না? জি ভাইয়া। ফাংশন বা মেথড যাই বলি না কেন, এখানে মেথড একটা আছে যেটার নাম হচ্ছে কি? মাই নেম। মাই নেম। এইটাকে আমি কনস্ট্রাক্টরের ভিতরে কল করে দিছি। কনস্ট্রাক্টরের ভিতরে কল করে দিছি মানে কি? যখন আমি এখান থেকে এই কনস্ট্রাক্টরটা যখন লোড হবে, তখন হচ্ছে ফাংশনটা কল হয়ে যাবে, ফাংশনের ভিতরে যা আছে তাই শো করবে। কি বুঝতে পারতেছি না? বুঝতে অসুবিধা হচ্ছে? জি ভাই, একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবার বলি, এটা বাদ দিয়ে দিলাম। ধরো হচ্ছে আমি এখানে কনস্ট্রাক্টরের ভিতর থেকে ইকো করে দিচ্ছি হচ্ছে আমার নাম সবুজ,
সবুজই দেই, দেখ মন খারাপ করবে ছেলেটা। ঠিক আছে, এখন তাহলে কি কল হবে? এখন এখন তো কোনো সমস্যা নাই, ঠিক না? জি। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দুইটা হ্যাঁ। মেথড নেওয়া আছে। হুম। আমি আপাতত ডিস্ট্রাক্টরে কমেন্ট করে দিচ্ছি। এখন শুধু কনস্ট্রাক্টর আছে এবং এই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করছি, তার মানে এখন কল হবে কোনটা? আমার নাম সবুজ। জি। এখন যদি দেখি, সুন্দর, আমার নাম সবুজ আসছে। শাকিল, বুঝতেছি? হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি কি? জি ভাই। ওকে, দেখো এখানে আমার নাম সবুজ আছে। এখন কনস্ট্রাক্টর তো একটা, তো এটা তো একটা মেথড, ঠিক না? হুম, জি ভাই। এখন পিএইচপিতে আমাদের অনেক ধরনের ফাংশন তৈরি করা লাগবে, হেল্পার ফাংশন। ধরো আমার একটা ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে নিজে একটা টাস্ক করা, মানে নিজে একটা কাজ করবে, সিঙ্গেল একটা কাজ করবে, ঠিক না? সো জি ভাই। ধরো আমার এই নামটা প্রিন্ট করার জন্য আমার একটা ফাংশন আছে, ফাংশন প্রিন্ট মাই নেম, এবং এই ফাংশনটার কাজই হচ্ছে ইকো আমার নাম সবুজ এটা দেখানো। আজল ভাই, সেরা ট্রেলারের জন্য ডাকেন। ঠিক আছে, হুম, জি ভাই। এর আগে যেরকম কি করছিলাম, একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন কল করতে পারছি, ঠিক না? হ্যাঁ। এই ফাংশনের ভিতরে গিয়ে আমি আমার আগের বানানো একটা ফাংশনকে কল করে দিছি। এইখানে ঠিক আমি সেম কাজটা করতে চাই, এটা তো আমার একটা ফাংশন বা মেথড যেটাই বলি না কেন, মানে মেথড ধরলাম। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাষায় মেথড নেস্টেড, যদিও এটা বা কি বলি, নেস্টেড ফাংশন বলে না ভাই? নেস্টেড ফাংশন, হ্যাঁ নেস্টেড ফাংশন বলতে পারি আমরা। একটা ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশনকে কল করে দেওয়া। এটা নেস্টেড ফাংশন কখন না। হয়, মানে নেস্টেড ফাংশনটা হয় হচ্ছে, একটু পার্থক্য আছে নেস্টেড ফাংশনের সাথে। নেস্টেড ফাংশন হবে তখনই যখন এটার ভিতরে আমি আরেকটা ফাংশনই বানাবো, ঠিক আছে? তখন হচ্ছে এটা একটা নেস্টেড ফাংশন। তাহলে কিন্তু তো ইনহেরেন্স এর মতো কাজ করতেছে এটা, হ্যাঁ, ইনহেরিটেন্স এর মতো কাজ করতেছে। ক্লাস করতেছে। তাহলে তাহলে আমরা যেটা করলাম সেটা, হ্যাঁ হ্যাঁ, ভাই কেউ কিছু বলে নাই তো। আচ্ছা, প্রিন্ট মাই নেম। সো যেটা করছি সেটা হচ্ছে ক্লাসের ভিতরে আমি এখানে একটা মেথড আছে, আমার দুইটা মেথড আছে। এই দুইটা মেথডের ভিতরে আমি জানি এই মেথডটা আগে থেকেই কল হবে, ঠিক আছে? কিন্তু এই মেথডটা কোথাও থেকে কল হবে না, কারণ এই মেথডটা আমরা এখনো নিচে কোনো অবজেক্ট তৈরি করে মেথডটাকে কল করি নাই, তার মানে এটা কল হবে না, ঠিক না? জি। এইটাই তো স্বাভাবিক বিহেভিয়ার, এবং কল হয় নাই, এটাই স্বাভাবিক বিহেভিয়ার এবং এটাই থাকবে। কিন্তু আমরা যদি এই রকম একটা সিনারিও চাই যে এই ফাংশনটার ভিতরে আরেকটা ফাংশন যেমন কল করছি, ঠিক সেম এই মেথডের ভিতরে আমি আরেকটা মেথডকে কল করব, তাহলে কিভাবে করতে পারি? এইখানে যেরকম করতে পারছি, ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে কল করে দিছি, তাহলে আমি মেথডের ভিতরে আরেকটা মেথডকে কল করব। এইটার জন্যই আমাদের দিস লাগবে। সিনট্যাক্সটা দেখে নাও, প্রথমে হচ্ছে ডলার দিস দিতে হবে, তারপরে যে অ্যারো সাইন দিতে হবে। অ্যারো সাইন আমরা এর আগে দিছিলাম যখন আমরা হচ্ছে এই যে এইখানে অবজেক্ট তৈরি করছিলাম, ঠিক না? জি ভাই, প্রথম ক্লাসে। ওকে, প্রথমে ডলার দিস দিতে হবে, তারপরে অ্যারো সাইন দিয়ে এই যে যে মেথডটা আমরা তৈরি করছি সেই মেথডের নামটা বলে দিতে হবে। এখন যদি আমি ইকোটাকে বাদ দেই, তার মানে এখন আমার কি প্রিন্ট হবে? আমার নাম সবুজ। এটা কোথা থেকে প্রিন্ট হবে? প্রিন্ট মাই নেম থেকে। হুম। এই যে দেখো আমার নাম সবুজ আছে, এখানে আরো কিছু একটা অ্যাড করে দেই, ফ্রম প্রিন্ট মাই নেম, সেভ দিলাম। এখন যদি রিলোড দেই, দেখো আমার নাম সবুজ ফ্রম প্রিন্ট মাই নেম। তার মানে আমরা কি করছি, একটা মেথডের ভিতর থেকে আরেকটা মেথডকে কল করছি, কল করছি। কল অ্যানাদার মেথড ইনসাইড আ মেথড। এটা কি বুঝতে পারছি? জি ভাই। মেথডও কল করা যায়, প্রপার্টি কল করা যায় ভাই, না ভাই? ইয়েস, প্রপার্টিও কল করা যায়, তবে প্রপার্টির কলটা আমরা পরে দেখব। সো আপাতত মেথড দেখতেছি। সো কল অ্যানাদার মেথড ইনসাইড আ মেথড। সো এগুলো আমি শর্ট নোটস আকারে রাখতেছি, যাতে তোমরা এই জিনিসটা দেখলে আসলে বুঝে ফেলতে পারো যে কোথায় কোনটা কিভাবে ইউজ করা। শর্ট একটা ডিটেলস পেয়ে যাবে এখান থেকে।
এইগুলো এক্সাম্পল আর দরকার নাই। রত্না বুঝতে পারছি? জি ভাইয়া। মিনহা? জি। গ্রেট। তোমরা বুঝতে পারবে তো? খুবই ভালোভাবে। প্রিন্ট মাই নেম, তাইলে আমরা এটাকে কি করলাম, একটা মেথডের ভিতর থেকে আরেকটা মেথডকে কল করলাম। আচ্ছা, এটা আসলে কেন লাগবে আমাদের, মানে এই প্রসেসটা কেন দরকার, একটা মেথডের ভিতরে আরেকটা মেথডকে কেন কল করা দরকার? এইটার দরকার হচ্ছে যে তোমার কোডগুলোকে যেন অর্গানাইজ ওয়েতে রাখা যায়। আমি যদি একটা ক্লাস তৈরি করি এবং ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে যদি যা যাবতীয় কোড সব লিখে দেই, এটা কি কোনো একটা স্ট্রাকচার হইলো? জি না ভাই। না, হইলো না। এই জন্যই হচ্ছে সেপারেট মেথড নিয়ে কাজ করতে হয়। সেপারেট মেথড করলে সুবিধাটা কি, একটা মেথড একটাই কাজ করবে এবং ওই মেথডটাকে যেখানে দরকার হবে সেখানে আমি কল করে দেব। ঠিক আছে? যেখানে দরকার সেখানে কল করে দিব। তখন হচ্ছে আমি এই ছোট ছোট ভাগে যখন এগুলাকে ভাগ করে নিচ্ছি, তখন আমার কোডগুলো অনেক বেশি স্ট্রাকচার্ড হচ্ছে, অনেক বেশি রিডেবল হচ্ছে, যে কেউ দেখলে বুঝতে পারবে কোডগুলো। ঠিক আছে? ওকে, ফাইন। আমাদের এইটুকু মোটামুটি হইলো। আমরা যদি এখন একটু নেক্সট ইয়েতে যাই, কনস্ট্রাক্টরের পার্ট শেষ এবং কনস্ট্রাক্টরের সাথে আমরা বেশ কিছু জিনিস দেখছি। এরপরে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এটাতে যদি একটু যাই। সবুজ আছো? জি ভাইয়া। আচ্ছা, নরমালি ক্লাস লেখার একটা কনভেনশন আছে, ঠিক আছে? ক্লাস লেখার একটা কনভেনশন আছে। আমরা নরমালি এইভাবে ক্লাসের একটা নেমিং করি, ঠিক আছে? ফাংশনের ক্ষেত্রে কি রকম ভাবে করি? এরকম, এটাকে বলে ক্যামেল কেস, উটের মতো। ওই যে দেখো না, উটের একটু পিঠের দিকে একটু উঁচু থাকে না, জি ভাই। প্রথমে নিচে থাকে পরে একটু উঁচু হয়ে যায়। হ্যাঁ। ঠিক সেম এদের এই ক্যামেল কেস, ওই ওয়ার্ডটা ওইভাবেই আসছে, যে প্রথমে ছোট, তারপরে হচ্ছে হঠাৎ করে এটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? জি। আচ্ছা, আমরা ক্লাসের নামটা নরমালি এইভাবে লিখি, বাট যে যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারে, বাট বেস্ট কনভেনশন হচ্ছে এইভাবে লেখা। অ্যাক্সেস মানে একটা ওয়ার্ডকে আমরা যেভাবে লিখতাম, যে প্রথমে সেই ওয়ার্ডটা প্রথম লেটারও ক্যাপিটাল হবে, পরে মাঝখানেটাকে আন্ডারস্কোর দিয়ে পরেরটাও ক্যাপিটাল হবে। ঠিক আছে? আর এটাকে তাহলে আমি হচ্ছে তোমার কি করে নিচ্ছি, একটা ইনস্ট্যান্স তৈরি করে রাখতেছি। তার মানে এখন যদি আমি ফাইলটা হিট করি, আমার এই ক্লাসটা রান করবে। ঠিক আছে? জি। অ্যাক্সেস মডিফায়ার্স। অ্যাক্সেস মডিফায়ার আমাদের তিন ধরনের হয়, ঠিক আছে? কি কি? পাবলিক, পাবলিক, প্রাইভেট, 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 প্রোটোটাইপ, প্রোটেক্টেড। প্রোটেক্টেড। তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার হয়। প্রথমে আসি যে অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা আসলে কি। কেউ একজন বলতে পারবে অ্যাক্সেস মডিফায়ারটা কি? হচ্ছে এটা হচ্ছে ফাংশনরে মানে এই ফাংশনটা কিভাবে কল করা যাবে, পাবলিকলি কল করতে পারবে কিনা, প্রাইভেটলি কল করতে পারবে না, এভাবে মানে ফাংশনটা লক করার মতো সিস্টেম একটা, যে আমি এইখানে কল করতে পারবো ওইখানে কল করতে পারবো না, এই জন্য পাবলিক আর প্রাইভেটলি প্রোটোটাইপ ইউজ করা অ্যাক্সেসের জন্য যেটা। ইয়েস। আমরা হচ্ছে শুধুমাত্র অ্যাক্সেস মডিফায়ার নিয়ে ইন ডেপথে একটু পরে বলতেছি, বাট আপাতত যেইটুকু বলবো সেটা হচ্ছে যে আমরা একটু আগে দুইটা কাজ করছিলাম। একটা হচ্ছে একটা প্রপার্টি নিছি, এইভাবে নিচ্ছি যে পাবলিক এরকম ফাংশন নেম
আমার নাম, ঠিক আছে? এবং এইটা তো হচ্ছে একটা প্রপার্টি। তাহলে মেথডটা কিভাবে লিখবো আমরা এখানে? সরি, এটা একটা মেথড, ইয়া, মেথড। হুম, প্রপার্টি কিভাবে বানাবো? ভেরিয়েবল। ভ্যারিয়েবল নেব। ভ্যারিয়েবল নিলাম হচ্ছে যে নেম ইজ ইকুয়াল টু সবুজ, ঠিক আছে? কিন্তু আমরা এই নেমটা দেওয়ার আগে হচ্ছে আমরা তার আগে হচ্ছে একটা জিনিস ইয়ে করতে চাই, সেটা হচ্ছে পাবলিক দিতে চাই, ঠিক না? হুম, এটাই হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ারটা হচ্ছে যে তোমার সাথে যেটা বলতে যে একটা ক্লাসের ভিতরে ধরো একটা প্রপার্টি আছে বা একটা মেথড আছে, এই প্রপার্টি বা মেথডটার অ্যাক্সেসের লেভেলটা কিরকম হবে, মানে এটা কে কে অ্যাক্সেস করতে পারবে, কে কে অ্যাক্সেস করতে পারবে না। ফর এক্সাম্পল, তোমরা ওয়ার্ডপ্রেসের সাথে তো সবাই পরিচিত। ওয়ার্ডপ্রেসে তো আমরা ইউজার ক্রিয়েট করতে পারি, ইউজারের কিন্তু আমরা কিছু রোল দিতে পারি, যেমন সাবস্ক্রাইবার, তারপরে হচ্ছে এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, ইয়া। অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? জি, তারপরে কমার্সের হলে কাস্টমার, ঠিক না? হুম, হুম। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখছো কি, যে সাবস্ক্রাইবার যখন লগ ইন করে তখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিছু জিনিস গায়েব হয়ে যায়, হাওয়া হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, ওটা রোলের উপর বেস করে চেঞ্জ হয়। রোলের একমাত্র উপরে বেস করে, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবকিছুর অ্যাক্সেস পায়। ইয়েস, অ্যাডমিনিস্ট্রেটর সবকিছুর অ্যাক্সেস পায়। আর হচ্ছে যদি সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করে তাহলে কিছু জিনিসের অ্যাক্সেস পায়। আবার যদি কেউ এডিটর হিসেবে লগ ইন করে তাহলে এক্সট্রা আরো কিছু জিনিসের অ্যাক্সেস পায়। এডিটর হিসেবে লগ ইন করলে তাকে অবশ্যই পোস্টের অ্যাক্সেস গুলো পাইতে হবে, যেহেতু সে এডিটর, তার একটা তো দাম আছে, ঠিক না? সে যে যাবে পোস্ট গুলা ক্রিয়েট করবে, লিখবে, কিন্তু সে মানে আবার প্লাগইন ইনস্টল করতে পারে না, অনেক কিছু ইনস্টল yes, করতে পারে না। ক্লাস শেষ। ক্লাস শেষ মানে ক্লাস শেষ না। সবাই জয়েন করছি? জি ভাইয়া, জি ভাইয়া। গ্রেট। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আর কি, যে ওয়ার্ডপ্রেসে আমরা যে জিনিসগুলো দেখি সচরাচর, সাবস্ক্রাইবার, এডিটর। এডিটর আবার বলতেছিল যে প্লাগইন অ্যাড করতে পারে না। এডিটর প্লাগইন অ্যাড করতে পারলে তো অনেক কিছু বেড়ে থাকতে পারে, ঠিক আছে? প্লাগইনের ভিতরে তো অনেক অ্যাক্সেস দেওয়া থাকে। সো এডিটরের এত বেশি অ্যাক্সেস দেওয়ার মানে এত বেশি অ্যাক্সেস লাগে না। এডিটরের কাজ কি? এডিটরের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাবে, ব্লগ পোস্টগুলো ম্যানেজ করবে, শুধু এসইও করবে, ব্লগ পোস্ট ম্যানেজ করবে, দেখবে। আর অ্যাডমিনিস্ট্রেটরের সবগুলো অ্যাক্সেস থাকে, ঠিক আছে? এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে কিছু রোলের উপরে বেস করে কিছু জিনিস আসতেছে, আবার কিছু রোলের উপরে বেস করে আরো কিছু জিনিস এক্সট্রা অ্যাড হচ্ছে, বা হচ্ছে কারোর জন্য রেস্ট্রিকশন দেওয়া আছে। অ্যাক্সেস মডিফায়ারের কাজটাও সেম, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে আমাদের ৫টা ৬টা ৭টা ৮টা রোল ছিল। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রোল ৩টাই এবং ফিক্সড: পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। পাবলিক শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা যে কোনো খান থেকে অ্যাক্সেস করা যাবে। প্রাইভেট, এটার একটা লিমিটেশন আছে। প্রোটেক্টেড, এটারও লিমিটেশন আছে। লিমিটেশন কি সেটা আমরা পরে আসতেছি, ঠিক আছে? আপাতত এই ৩টা জিনিস, অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা কি সেটা বুঝতে পারতেছি কিনা? জি ভাইয়া। গ্রেট।
তাহলে আমরা অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড এই তিনটা অ্যাক্সেস মডিফায়ার হয়, যেটা আমরা অলরেডি দেখছি যে আমরা পাবলিকটা ইউজ করছি একটা প্রপার্টির সাথে। আমরা চাইলে পাবলিক ইউজ না করে এখানে প্রাইভেটও ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে প্রোটেক্টেডও ইউজ করতে পারি। ঠিক এইখানে আমরা যে ফাংশনটা বা মেথডটা তৈরি করছি, মেথডের আগেও ঠিক সেম, আমরা চাইলে পাবলিক দিতে পারি, আবার চাইলে প্রাইভেটও দিতে পারি, আবার চাইলে প্রোটেক্টেডও দিতে পারি। এই তিনটাই দিতে পারবো। এখন কোনটা কোথায় থেকে কখন অ্যাক্সেস করা যাবে সেটা আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? জি ভাই। ওকে ফাইন। আমরা হচ্ছে এখন তাহলে নেক্সট স্টেপে যাই। আমরা এটা অ্যাক্সেস মডিফায়ার বুঝতে পারছি, এখান থেকে আমরা ইন ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু ধারণা লাগবে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা দেখার পরে আমরা অ্যাক্সেস মডিফায়ারে আবার ব্যাক করব, কারণ এটার সাথে একটু রিলেশন আছে। আচ্ছা, ইনহেরিটেন্স জিনিসটা কি? একটা কমন একটা এক্সাম্পল বলছে ইনহেরিটেন্সের সাথে আসলে উত্তরাধিকারী সূত্রে পাওয়া। উত্তরাধিকার সূত্রে পাওয়া। সাবাস। কি পাইছিলা তুমি আলী? পাইছো? আমি তো এখনো কিছু পাই নাই। পাও নাই? কেউ পাইছে? কেউ? আমি পাইছি। ওয়াও। উত্তরাধিকার সূত্রে কেউ, মানে রত্না কি পাইছো? আমি জমি পাইছি, গয়না পাইছি। চমৎকার। দেখো, এগুলোর জন্য কিন্তু তোমাকে কোনো কষ্ট করা লাগে নাই, ঠিক আছে? না, ওকে, আমাদের ইনহেরিটেন্সের এক্সাম্পলটাও ঠিক একই রকম। ধরো তোমার বাবা কোনো একটা কিছু বানায় রেখে গেছে, তুমি ডিফল্ট ভাবেই সেই জিনিসটা পেয়ে গেছো, তোমাকে এটার জন্য কোনো কষ্ট করা লাগে নাই। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এও জিনিসটা সেম, ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্সের জন্য রিলেশন লাগে। রিলেশন যেমন রাকিব যে ওর সাথে ওর দাদার একটা রিলেশন, যে ওর দাদার সম্পত্তি থেকে কিছু। রাকিব কি পাইছে তোমার দাদার সম্পত্তি থেকে? ও আচ্ছা, এখনো পাও নাই তেলে। ওকে, যাই হোক, পরে পাবা ইনশাল্লাহ, তাই তো? ওকে, সো দেখো, ইনহেরিটেন্সের আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকেও দেখি, রাকিব ওর বাবার কাছ থেকে পাবে, ঠিক আছে? তার মানে এখানে ক্যারেক্টার কয়টা আসতেছে? দুইটা, মিনিমাম দুইটা, তিনটা হইতে পারে, বাট মিনিমাম দুইটা। রাকিব আর রাকিবের বাবা। রত্নার ক্ষেত্রে বললে রত্না আর রত্নার বাবা, ঠিক আছে? সো দুইটা ক্যারেক্টার। রত্না পাইছে ওর বাবার কাছ থেকে, অলরেডি না, আম্মুর পাইছে। কাছ থেকে পাইছি। কার কাছ থেকে পাইছো? আম্মুর কাছ থেকে। আচ্ছা, ওকে ফাইন, ওই তো একই। যাই হোক, মানে একজনের কাছ থেকে পাইছো, হ্যাঁ। ঠিক আছে? এরকম তো হইতে পারে যে তুমি তোমার বাবার কাছ থেকেও পাইবা। না, কেন পাইবা না? পাইতেই পারো, তোমার বাবার সম্পত্তি থাকলে পাবা। মায়ের সম্পত্তি আলাদা, বাবার সম্পত্তির ভাগ তো আলাদা। বাবার সম্পত্তি তো পাওয়া যায়, বাবার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। বাবার সম্পত্তি থেকে পাওয়া যায়। যাই হোক, যদি ভাইরা দেয় তাহলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। আবার এগুলা নিয়ে আমার কথা শুনে আবার গিয়ে মারামারি শুরু করে দিও না। না, আমার বাবার সম্পত্তি সব নিয়ে চলে গেছে তার ভাইয়েরা, ওকে, তাই পাবো না আর কি। তাইলে বলার জন্য সেফ আছি আমি। ওকে ফাইন। আচ্ছা, আমরা হচ্ছে রত্না একটা ক্লাস বানাইলাম, আর হচ্ছে যে রত্নার বাবা একটা ক্লাস বানাইলাম, ঠিক আছে? দুইটা ক্লাস।
এখন রত্নার বাবার কাছ থেকে কিন্তু সরি রত্নার বাবার কাছ থেকে কিছু পায় নাই, পরে আবার বসবে। যাই হোক, রত্নার মায়ের কাছ থেকে রত্না কিছু জিনিস পাইছে, ঠিক আছে। এখন কি জিনিস পাইছে, ধরো এরকম যে এখানে পাওয়ার মতো কি আছে, পাওয়ার মতো হচ্ছে প্রপার্টি আর মেথডই আছে। ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেডে পাওয়ার মতো বলতে গেলে এই দুইটা জিনিসই আছে। কি কি আছে, প্রপার্টি নাইলে মেথড। মেথড। প্রপার্টিটা এর সাথে বেশি যায়, ঠিক না? জি। আমরা প্রপার্টিতে যাব না, আমরা মেথডে যাই। ওকে, সো মেথডের জন্য আমরা যেটা করব, পাবলিক ফাংশন গোল্ড পাইছি, ঠিক আছে। জি। এবং এইখান থেকে আমরা হচ্ছে তোমার ইকো করে দিচ্ছি অনেকগুলো স্বর্ণ, ঠিক আছে। হ্যাঁ। একটা মেথড তৈরি করছি, মেথডের নাম দিছি গোল্ড পাইছি, এবং এখানে ইকো করে দিছি অনেকগুলো স্বর্ণ, ঠিক আছে। হুম। এইটা একটা ক্লাস তৈরি করলাম। এখন রত্নার মায়ের কাছে কি এখন এই জিনিসগুলা কি আছে? না। নাই। সে কি করছে, রত্নাকে দিয়ে দিছে, ঠিক না? হুম। সো এখন তাহলে এইগুলা কার কাছে চলে যাবে? রত্নার কাছে। জি। আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে নিউ দিয়ে রত্না দেই, তাহলে রত্নার ভিতরে কি কিছু আছে এখন? আচ্ছা, রত্নাটাকে নিচে রাখি আমি, নাই। দিয়ে যদি রত্না দেই, রত্নার ভিতরে কিছু আছে? না। না। নাই। অ্যাজ ইউজুয়াল ইনহেরিটেন্সে গেলে আমাদের কিছু নাই, ফাইন। কিন্তু রত্নার কাছে কিছু নাই ঠিকই, কিন্তু রত্নার মায়ের কাছে তো কিছু আছে, হুম। হুম। ঠিক না? আচ্ছা, রত্নার মায়ের কাছে কিছু আছে, সেটা আমরা রত্না পাইছে। কিভাবে পাইছে? আমরা তাহলে একটা কাজ করতে পারি, যে এইখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এক্সটেন্ড করতে পারি। ইনহেরিটেন্স মানে হচ্ছে এক্সটেন্ডের বিষয়, হ্যাঁ। এক্সটেন্ডের Extend class। পরে ক্লাসের নাম দিতে হয়, ক্লাসের নামটা হচ্ছে কি, রত্নার মা। হুম। তাহলে যেটা হইলো যে রত্না কিছু একটা এক্সটেন্ড করে নিল কোথায় থেকে? রত্নার মায়ের থেকে। তার মানে রত্নার মায়ের যে প্রপার্টি গুলা ছিল বা প্রপার্টি মেথড যাই ছিল, সবগুলা রত্না পাইলো। এখন শুধু পাইলেই তো হবে না, এগুলো কিন্তু কোথাও ব্যবহার করতে হবে। ও ধরো গোল্ড পাইছে, কিন্তু কোনোদিনও পরে নাই, তাহলে কি দেখা যাবে? না, দেখা যাবে না। সো এটার জন্য কোনো একটা কিছু দেখানোর জন্য আমরা এখানে কি করি, আমরা নর্মালি যদি কোনো একটা ইয়ে করতে চাই, ক্লাস ক্রিয়েট করি, আমরা যেটা করি কোনো একটা কিছু শো করানোর জন্য কনস্ট্রাক্টর নিয়ে নিই, একটু কনস্ট্রাক্টরের ভিতর থেকে আমরা সবকিছু দেখাইতে পারি, ঠিক না? হুম। আমরা কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, কনস্ট্রাক্টরের ভিতর থেকে আমরা কিছু একটা প্রিন্ট করতে পারি। আপাতত আমরা কিছু প্রিন্ট করতেছি না, কনস্ট্রাক্টরটা এমটি রাখতেছি। আপাতত আউটপুট দেখে নাও, কিছু নাই কিন্তু, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানে আমরা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা দিস দিয়ে আমরা এই যে গোল্ড পাইছি, যেটা রত্নার মায়ের প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা আমরা রত্নারে দিয়ে দিলাম। গোল্ড পাইছি কি রত্নার ভিতরে আছে? রত্নাপুর কাছে আছে। হ্যাঁ, রত্নার কাছে আছে। আচ্ছা, রত্নার মায়ের কাছে আছে গোল্ড, ঠিক আছে। এইখানে আমার কাছে অনেকগুলো স্বর্ণ, রত্নাপু হয়ে গেছে। পাবে রত্ন, ঠিক আছে। জি ভাই। এই গোল্ড পাইছি, এই যে মেথডটা, এই মেথডটা কি রত্না ক্লাসের ভিতরে আছে? জি। না, নাই। রত্না ক্লাসে নাই। কোথায় আছে? রত্নার মায়ের কাছে আছে। জি। আচ্ছা, কিন্তু এই জিনিসটাকে আমরা রত্নার ভিতরেও কি করলাম, ইউজ করলাম। কেন ইউজ করতে পারছি? এক্সটেন্ড দিয়ে এক্সটেন্ড করে। এক্সটেন্ড করে রত্নার মা করছি, তার মানে আমরা এখানে ইনহেরিটেন্স করছি। জি। ইনহেরিট করা, ইনহেরিটেন্স। এখন দেখো আউটপুট যদি আমরা দেখি, ইয়েস, রত্না অনেকগুলো স্বর্ণ পাইছে। মজা লাগছে। হ্যাঁ, এখন সে যার যা ইচ্ছা তাই করতে পারে। এখন ইনহেরিটেন্সের বিষয়টাকে বুঝতে পারছি। ইনহেরিটেন্সের বিষয়টা যখনই আমরা বলবো, তখন দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে কারো কাছ থেকে নেওয়া এবং কেউ নিছে,
এই দুইটা ক্যারেক্টার থাকবে, মিনিমাম দুইটা ক্যারেক্টার। আমরা চাইলে মাল্টিপল জিনিসও ইনহেরিট করতে পারি, সেগুলো পরে দেখব। আপাতত একজনের কাছ থেকে, ঠিক আছে? তো এখানে রত্নার মায়ের যে প্রপার্টি গুলা ছিল সেই প্রপার্টি গুলা কে পাইলো? রত্না। শুধু যে একটা পাইছে তাই কি? যা আছে এর ভিতরে আমরা যাই লিখবো না কেন, পাবলিক ফাংশন, তারপরে হচ্ছে যে ধরো জমি পাইছে, অনেকগুলা জমি, ঠিক আছে? এইটাও কিন্তু আমরা চাইলে এখানে দিস দিয়ে কল করে দিতে পারি, তাহলে রত্না দুইটাই পেয়ে গেল। এইটুকু বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না। জি না না। ভাই। মিনহা? না মানে এখানে এক্সটেন্ডটা তো সবসময় দিতেই হবে যখন আমার দুইটা ইয়া থাকবে, ক্লাস থাকবে, তাই না? না দিলে Yes. তো আর এটা কাজ করবে না। না, এক্সটেন্ড দিতেই হবে। যার কাছ থেকে আর কি পাবে সেটা লিখতে হবে। Yes. প্রথমেই এর এক্সটেন্ডের আগে বসবে হচ্ছে আমাদের মেইন ক্লাসটা, প্যারেন্ট ক্লাস। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি। তাইলে ইনহেরিটেন্সটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। ওকে, এখন তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইনহেরিটেন্সের পরে আমরা হচ্ছে অ্যাগেইন আমরা মুভ করব হচ্ছে ইয়েতে, অ্যাক্সেস মডিফায়ারে, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা এই সেম এক্সাম্পলটা অ্যাক্সেস মডিফায়ারের জন্য ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যেটা করছি আগের কোডটাই এখানে রাখছি। ওকে, কুল। এখন আমরা একটু ইনহেরিটেন্সের বিষয়গুলো দেখি, যেমন পাবলিক। পাবলিক জিনিসটা কি? আমরা তার আগে একটু ডিটেলসে যাই। এখানে অ্যাক্সেস মডিফায়ার যে আমাদের যে পার্টটা আছে, সেখানে যদি তোমরা যদি ক্লিক করো এটার একটা ডিটেলস পেয়ে যাবা। এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে। তোমরা কিন্তু এই নোশনের পার্টটুকু দেখতে পারো। হ্যাঁ, নোশনে অনেক কিছু ডিটেলসে দেওয়া থাকে। বুঝতে কোথাও প্রবলেম হলে নোশনে গেলে ডেসক্রিপশন সব পড়লে বোঝার কথা, যেহেতু অলরেডি একবার এগুলো সম্পর্কে জানতেছো, ঠিক আছে? সো অ্যাক্সেস মডিফায়ারে আমরা যদি এখানে যাই, দেখো এখানে পাবলিক আছে, প্রোটেক্টেড আছে, প্রাইভেট আছে। আগে এই তিনটা সংজ্ঞাটা জানি, তারপরে আমরা এক্সাম্পল করতেছি। পাবলিক কি? অ্যাক্সেসেবল ফ্রম এনিহোয়ার। এনিহোয়ার মানে যেটা বুঝাইছে যে ধরো রত্নার মা এখানে যে প্রপার্টি বা মেথডগুলো তৈরি করছে, না এইখানে মনিয়ার আমার থেকে পাচ্ছে এটা। আমার এখানে ফ্যান রোটেটিং হচ্ছে যে আছে। এখন ঠিক হবে। ভাই আপনার কথা শোনা যায় না। আমি তো কিছু বলতেছি না, নয়েজ ও কি আচ্ছা। ঠিক হইছে? হ্যাঁ হ্যাঁ, ওটা মনিয়ার ফ্যানের নয়েজ ছিল। ওকে, গ্রেট। আচ্ছা দেখো, এখানে আমরা যখন এই যে রত্নার মায়ের প্রপার্টি গুলা বানাইছি সেগুলো সবগুলা কিন্তু পাবলিক বানাইছি, ঠিক না? এরকম কোনো কিছু থাকতে পারে যে রত্নার মা এরকম কিছু একটা দিছে যেটা রত্নাকে অ্যাক্সেস দিবে না? রত্না এরকম কিছু আছে হ্যাঁ যে আছে তো, ওইগুলো আমার ভাইকে দিয়ে দিছে, ওগুলোর তো আমার অ্যাক্সেস নাই। তার মানে রত্নার মায়ের এরকমও প্রপার্টি বা মেথড আছে বা এরকম মেথডও আছে যেগুলা সে রত্না পায় নাই, ঠিক আছে? বা হচ্ছে যে এক্সটেন্ড করছে, আমাদের ভাষায় যদি বলি যে এক্সটেন্ড করছে সে পাবে না, ঠিক আছে? এইটার জন্যই আমাদের অ্যাক্সেস মডিফায়ারের এই ইয়েগুলা প্রসেসগুলো লাগে, পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। আমরা যদি প্রাইভেট কোনো একটা
প্রপার্টি মেথড তৈরি করি, ধরো এখানে একটা প্রাইভেট মেথড তৈরি করলাম, প্রাইভেট ফাংশন, আর কি প্রপার্টি থাকতে পারে, ধরো বাড়ি, ঠিক আছে, হুম তো এইটা কাউকে দিব না, ঠিক আছে। দেখো আমরা এর আগে পাবলিক প্রপার্টি গুলা বানাইছিলাম, যেগুলা রত্না এক্সটেন্ড করে তার মায়ের কাছ থেকে ইনহেরিটেন্স লতে সবকিছু পাওয়া গেছে, কিন্তু রত্নার মায়ের ভিতরে এরকম একটা সম্পদ আছে যেটা সে রত্নাকে দিতে চায় না, ঠিক আছে। সেইটা যদি আমরা এখান থেকে অ্যাক্সেস করতে যাই, যেমন এই বাড়িটা, তখন দেখো কি বলে। এখানে কি অ্যাক্সেস করা গেছে? না। অ্যাক্সেস কিন্তু করা যায় নাই। আমরা যদি এটাকে অফ করে দেই, তারপরে দেখে একদম এমটি আসতেছে, কি ব্যাপার। আচ্ছা এটা ইনহেরিটেন্স, এটা হবে না, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারে যাইতে হবে। দেখো এখানে একটা ফ্যাটাল এরর দিয়ে দিছে। ফ্যাটাল এররের ভিতরে কি বলতেছে, কল টু প্রাইভেট মেথড রত্নার মা বাড়ি ফ্রম স্কোপ রত্না আনকট এরর। তার মানে এটা বুঝতেই পারতেছি যে এই বাড়িটা আমরা হচ্ছে এইখান থেকে অ্যাক্সেস করতে পারি নাই। এটা না পারার রিজনটা কি, এটা একটা প্রাইভেট ভার্সন। এটা যদি আমরা পাবলিক দেই তাহলে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, এটা যদি আমরা পাবলিক দেই তাইলে আবার অ্যাক্সেস করতে পারবো, এটা কাউকে দিব না। যাই হোক, তারপরও দিয়ে দিছে, পাবলিক হলে তো পাবেই, ঠিক আছে। তো প্রাইভেট জিনিসটা কি বুঝতে পারছি? জি ভাই। ওকে ফাইন। এখানে আরেকটা জিনিস সেটা বলি, এটারও তো একটা কনস্ট্রাক্টর থাকতে পারে, ঠিক না, রত্নার মায়ের। হুম পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। তো এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে I am from এখন দেখো এটাকে আপাতত অফ করে দিচ্ছি। এইটা কিন্তু এখান থেকে কিন্তু কনস্ট্রাক্টরটা কিন্তু কল হয় নাই। কনস্ট্রাক্টরটা কেন কল হয় নাই কেউ বলতে পারবে? আমরা তো এটা ধরাই নেই কোথাও। ইয়েস, ধরাই নাই বলতে এখানে একটা বিহেভিয়ার একটু নোটিস করো, যে কনস্ট্রাক্টর কিন্তু ডিফল্ট ভাবে একটা ক্লাস কল হওয়ার সাথে সাথে কল হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। ঠিক না। আমরা কিন্তু এই ক্লাসটাকে কল করি নাই, আমরা কিন্তু ক্লাসটাকে শুধু এক্সটেন্ড করছি। এক্সটেন্ড লতে ম্যাজিক মেথড গুলা রান করবে না, ঠিক আছে। যখনই আমরা এটার একটা ইনস্ট্যান্স তৈরি করব তখনই এগুলা রান করবে শুধু। বুঝাইতে পারছি? জি। গ্রেট। আচ্ছা, আমরা তাহলে আরেকটু একটা এক্সাম্পল দেখি, যে ধরো রত্না তো অনেক কিছু পাইলো, সবকিছুই পাইলো। এই একটা এক্সাম্পল দেখি, রত্নার মায়ের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, তার মানে এখন কনস্ট্রাক্টরটা তো কল হবে, ঠিক না? জি ভাই হওয়ার কথা। Yes, হবে। হবে। আই এম হ্যাঁ। ফ্রম রত্নার মা। সো তার মানে কনস্ট্রাক্টরটা কল হয়েছে। আমরা এই প্রাইভেটটা কিন্তু এই যখন এক্সটেন্ড করছিলাম তখন অ্যাক্সেস করতে পারি নাই, এটা দেখছি। এইটাকে কিন্তু আমরা আবার এই ক্লাসের ভিতরে চাইলে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। কেন ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো? কারণ আমরা দিস ইউজ করছি। দিস ইউজ করছি, এবং এই যে মেথডটা এই ক্লাসেরই একটা মেথড। এই ক্লাসের ভিতরে যা আছে সব এই মেথড অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে। এই ক্লাসের ভিতরে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এই যে প্রাইভেটটা, এটা কোথায় তৈরি করা? এই ক্লাসের ভিতরে। হ্যাঁ। এই ক্লাসের ভিতরে এটাকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এই ক্লাসের বাইরে কোথাও অ্যাক্সেস করতে গেলে আমরা পারবো না, যদিও বা সেটা এক্সটেন্ড করা।
প্রাইভেটের কাহিনী বুঝতে পারছি? জি। ঠিক আছে, তাইলে আমরা একটু নোট রেখে রাখি এখানে। পাবলিক জিনিসটা তাহলে কি? অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার। প্রাইভেটটা এখনো দেখি নাই, আমরা প্রোটেক্টেড দেখছি। প্রোটেক্টেড দেখি নেবে। প্রোটেক্টেড দেখি নাই। প্রাইভেট দেখছি। প্রাইভেট দেখছি, রাইট। প্রাইভেটে কি দেখছি তাহলে? এটা হচ্ছে ক্লাস। ওই ক্লাসের মধ্যেই দেখতে পারবো আমরা। Cannot able to access from extended class, হুম only access কোন on that class. এই ক্লাসের ভালো নির্দিষ্ট ক্লাস ঠিক আছে, cannot able to access from extended class, প্রাইভেটটাকে আমরা অন্য ক্লাসে যেখানে এক্সটেন্ড করা হয়েছে সেখানে অ্যাক্সেস করতে পারবো না। শুধু ওই কোথায় ক্লাসে। অ্যাক্সেস করতে পারবো? তাহলে শুধু ওই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আবার রত্নাকে একটু কমেন্ট করে রত্নাকে আনকমেন্ট করে দেই, তাহলে আমাদের এইটার অ্যাক্সেসটা আমরা অন্য ক্লাস থেকে পাইলাম না। সো এখানে লিখে দিচ্ছি can ওকে। সো এটার কনস্ট্রাক্টর থেকে আমরা চাইলে এটাকে কল করতে পারি। গ্রেট, তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, public এবং private। এখন আমরা যদি প্রোটেক্টেডে আসি, প্রোটেক্টেডের ক্ষেত্রে কি হবে দেখো, আমরা যদি এটাকে প্রাইভেট না করে বাড়ি পাইছি, বাড়ি বাড়ি জমি না, আমরা যদি এটাকে প্রাইভেট না করে প্রোটেক্টেড দেই, তাহলে দেখো কি হয়। প্রোটেক্টেডে কিন্তু এটাও আমরা অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, তার মানে এইখানে আমরা এটা বলতে পারি যে প্রোটেক্টেড ক্যান বি অ্যাক্সেস ইনসাইড এক্সটেন্ড ক্লাস। ওকে, প্রোটেক্টেডের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে প্রোটেক্টেডের কাজটা কি? প্রোটেক্টেড তাহলে কখন ইউজ করব? এটা বলতে পারবে কেউ? এই কোশ্চেনটা আমি নির্দিষ্ট প্রথমে কোনো করছি। একটা রোলের জন্য। না, এখন প্রোটেক্টেডের অ্যাকচুয়ালি প্রোটেক্টেডটা কোথা থেকে ইউজ করা যাবে, কোথা থেকে করা যাবে না? প্রোটেক্টেড তো হচ্ছে ক্লাস থেকে করা যাবে, চাইল্ড আর হচ্ছে প্যারেন্ট থেকে। আচ্ছা, আমরা একটা জিনিস আরেকটু ক্লিয়ার করি। প্রোটেক্টেডটা আমরা কিন্তু ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারছি, ঠিক না? তো এইটা একটা আউটসাইড বলতে কি বোঝায়? ওই ক্লাসের বাইরে, ক্লাসের বাইরে কোথায় অ্যাকচুয়ালি, মানে বাইরে কিভাবে অ্যাক্সেস করে? মানে ইনহেরিটেন্সে যদি এক্সটেন্ড থাকে কোনো কিছু সেটা করতে পারবো না, তাই তো? বাইরে অ্যাক্সেস করার ওয়েটা আমরা প্রথম লেকচারে দেখছিলাম যে এটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা এটাকে বোঝায় বাইরে থেকে অ্যাক্সেস করা। চলো একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আমরা প্রোটেক্টেডটা আচ্ছা এটাকে হচ্ছে আমি প্রাইভেটই রাখি, আমি প্রোটেক্টেড আরেকটা বানাই। হ্যাঁ, এবং হচ্ছে এটাকে এখান থেকে এইটাকে না আরেকটাকে বানায় নেই। প্রোটেক্টেড ফাংশন ধরো হচ্ছে কি হইতে পারে, আর কি হইতে পারে, দামি জিনিসপত্র কিছু একটা বলো। কম দামি বলে লাভ নেই, রত্না মন খারাপ করবে আবার।
এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে পুকুর, দিয়ে দিলাম, অনেক দামি জিনিস। মাছ চাষ করলেই তো লাভ, ব্যবসা করবে, অনেক টাকা লাভ পাবে। এইটা শুধু আমি একটু access করব। কুকুর, এটা হচ্ছে আমরা প্রোটেক্টেড বানাইছি। এখন প্রোটেক্টেড, আচ্ছা এখানে একটু সেলফ এক্সপ্লেনেশনটাও দিয়ে নেই। দিস ক্যান বি অ্যাক্সেস ফ্রম এক্সটেন্ডেড ক্লাস, ঠিক আছে। সো এটাকে আমরা চাইলে এইখানে পুকুরটাকে ইউজ করতে পারতেছি, ঠিক না? কেন ইউজ করতে পারতেছি? কারণ এটা প্রোটেক্টেড। হুম ইয়েস। সো আমরা যদি এখন একটু আউটপুটটা দেখি, আচ্ছা একটু ব্রেক দিলে মনে হয় দেখতে সুন্দর লাগবে সব জায়গাতেই। এইখানে দিলেই ভালো লাগবে, ওইখানে দিলে সিনট্যাক্সটা একটু উল্টাপাল্টা লেখা যাবে, এইখানে দিলে সিনট্যাক্স উল্টাপাল্টা লেখা যাবে। ওকে, দেখো, দিস ক্যান বি অ্যাক্সেস ফ্রম এক্সটেন্ডেড ক্লাস। তার মানে আমরা এটাকে এক্সটেন্ডেড ক্লাসের ভিতরে ইউজ করছি, ঠিক আছে, তার মানে এটার অ্যাক্সেস আছে। কিন্তু এই যে রত্নার মা, ওনার যদি নিজে একটা অবজেক্ট তৈরি করে এবং সেটা ধরো একটা ভ্যারিয়েবলে রাখে, এখন যদি আমরা এই ভ্যারিয়েবল থেকে অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস হবে না। কি অ্যাক্সেস করব? পুকুর। হুম দেখো কি বলে, ফ্যাটাল এরর, কল টু প্রোটেক্টেড মেথড রত্নার মা ক্লোন পুকুর ফ্রম গ্লোবাল স্কোপ। তার মানে আমরা প্রোটেক্টেড মেথডকে ইনস্ট্যান্স তৈরি করে অ্যাক্সেস করতে পারবো না। প্রোটেক্টেড যদি না পারি, প্রাইভেট তো আরো করা যাবে না। প্রাইভেটের প্রোটেকশন সব থেকে বেশি। দেখো, আগের এররই এখনো যায় নাই, এটাকে যদি কমেন্ট করে দেই, আচ্ছা এখানে প্রাইভেট না, এখানে হচ্ছে মেথডের নামটা হবে বাড়ি। দেখো, কল দ্য প্রাইভেট মেথড দিস ইজ গ্লোবাল স্কোপ। তার মানে আমরা কি করতে পারতেছি না, প্রাইভেট এবং প্রোটেক্টেডকে আমরা ইনস্ট্যান্স তৈরি করে ব্যবহার করতে পারতেছি না। বুঝাইতে পারছি কি? জি ভাই। কোনো কনফিউশন আছে এইগুলাতে, অ্যাক্সেস মডিফায়ারে? না। রত্না, তোমার কোনো কনফিউশন আছে? না। মিনা, মনি? না ভাইয়া। ইয়ে কই, আলী কই? জি ভাইয়া। কি বুঝতে পারছো? জি। গ্রেট। এই যে দেখো, এখানে একটা সামারি দেওয়া আছে সুন্দরভাবে। হ্যাঁ, পাবলিক কোথায় কোথায় থেকে অ্যাক্সেস করা যাবে, প্রোটেক্টেড কোথায় থেকে অ্যাক্সেস করা যাবে, প্রাইভেট কোথায় থেকে অ্যাক্সেস করা যাবে। সো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড সবগুলাই সেম ক্লাস, মানে ওই একই ক্লাসে যদি হয় তাহলে সবগুলাই ব্যবহার করা যাবে। সাব ক্লাস মানে যেটা বোঝাইছে এক্সটেন্ডেড ক্লাস, ঠিক আছে। ওকে, তাহলে চাইল্ড ক্লাস বলি। চাইল্ড ক্লাসের মধ্যে, তাহলে চাইল্ড ক্লাসের ভিতরে আমরা কি কি অ্যাক্সেস করতে পারবো? পাবলিক এবং প্রোটেক্টেড, এই দুটো চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবো, কিন্তু প্রাইভেট চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবো না। আবার যদি আউটসাইডের কথা চিন্তা করি, আউটসাইড মানে কোনটা? এই যে অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্ট থেকে অ্যাক্সেস করা, সেটার জন্য আমরা শুধুমাত্র পাবলিকটা অ্যাক্সেস করতে পারবো, প্রোটেক্টেড প্রাইভেট কোনোটাই অ্যাক্সেস করতে পারবো না। জি। বুঝতে পারছি? জি ভাই। গ্রেট। ওকে, লোড বেশি দেওয়া যাবে না, আজকে এই পর্যন্ত হইলেই হবে। জি ভাই, এই পর্যন্ত থাক, সেগুলো আমরা করি। আমি এটাকে এখন গিটে পুশ করে দিব।
গিটহাবে যাই, নতুন একটা রিপো খোলেন। নিউ রিপোই করব। ওপিপিএইচপি এটা পাবলিক রেখে দিলাম। সো get init get head dot get commit -m op .php এখানে access modifier, তারপরে হচ্ছে constructor inheritance git push origin main ইউ দিতে হবে ভাই, অরিজিনের পর -u। আমি হচ্ছে এটাকে আমাদের ইয়েতে দিয়ে দিলাম। ওকে ভাই। এটা হচ্ছে আজকের পড়াশোনা। সো আমরা আজকে অনেক কনসেপচুয়াল জিনিসপত্র দেখছি, ঠিক আছে? জি। তো এই জিনিসগুলা হচ্ছে তোমাদের সবগুলা মাথায় রাখা লাগবে এবং ভালোভাবেই মাথায় রাখা লাগবে। এগুলা প্র্যাকটিক্যালি আমাদের খুবই কাজে লাগবে। ইন্টারভিউ বোর্ডে গেলে দেখবা যে ওই যে যেটা বলতেছিলাম 60 to 70% কোশ্চেন তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেডই পাবা এবং এইগুলাই জিজ্ঞাসা করবে। ক্লাস কি, অবজেক্ট কি, প্রপার্টি কি, মেথড কি, তারপরে ইনহেরিটেন্স কি, তারপরে অ্যাক্সেস মডিফায়ার কি, অ্যাক্সেস মডিফায়ার কোনটা কোথা থেকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? জি ভাই। এই জিনিসগুলা মানে মাস্ট বি এগুলা জিজ্ঞাসা করবে। মানে ওই যদি তোমার ইন্টারভিউ ভালো করতে হয় অবজেক্ট ওরিয়েন্টেড ভালো জানতে হবে, দ্যাটস ইট। তুমি শুধু অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে একটা ইন্টারভিউ প্রসেসকে ভালো করতে পারো। নর্মালি বড় বড় সফটওয়্যার কোম্পানি যেগুলো থাকে তারা এই জিনিসগুলোকে খুবই গুরুত্ব দেয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে হচ্ছে কোর কনসেপ্ট, এগুলোর উপরে বেশি গুরুত্ব দেয় রাদার দেন তুমি প্রজেক্ট কি করছো না করছো এগুলোর থেকে। আর আমাদের জাভা স্ক্রিপ্টে অনেক ভালো কিছু শিখতে হবে। জাভা স্ক্রিপ্টের জন্য অপেক্ষায় আছি, কবে জাভা স্ক্রিপ্ট শুরু করব। তোমাদের জাভা স্ক্রিপ্টে ভালোই ল্যাকিংস আছে। রাকিব মনে হয় জাভা স্ক্রিপ্ট পারে, পারো না? জাভাস্ক্রিপ্ট ভাই মডিউল কোন পর্যন্ত? সবাই একই দশা ভাই। এইগুলা পুরোটাই হচ্ছে র জাভা স্ক্রিপ্ট। এই ডম ম্যানিপুলেশন পর্যন্ত? ডম ম্যানিপুলেশন এবং প্রিডিফাইন্ড ফাংশন, হ্যাঁ ডম ম্যানিপুলেশন পর্যন্ত আমরা ডম ম্যানিপুলেশন পর্যন্ত আমি করছি। ডম ম্যানিপুলেশন পর্যন্ত পড়লেই মোটামুটি তোমার আগের এগুলো আসলে কমন জিনিস। হ্যাঁ, এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেম। আমরা হচ্ছে ডম ম্যানিপুলেশনের পরে যে কোয়েরিতে গিয়ে অনেক ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করব, অনেক মানে কয়েকটা প্রজেক্ট করব যে কোয়েরিতে। সো র জাভা স্ক্রিপ্টে খুব বেশি প্রজেক্ট করব না, ডম ম্যানিপুলেশন দিয়ে আমরা একটা প্রজেক্ট করব, ক্রুড একটা অপারেশন করব। তারপরে হচ্ছে আমরা যে কোয়েরিতে গিয়ে যে কোয়েরি দিয়ে বেশ কিছু প্রজেক্ট করব এবং যে কোয়েরি কিছু প্লাগ ইন নিয়ে কাজ করব। যে কোয়েরির যে ডিফল্ট যে প্লাগ ইনগুলো আছে সেই প্লাগ ইনের ইউজ কেসগুলো দেখব। যদি তোমাদের কারো মনে হয় যে জাভাস্ক্রিপ্টের এই টপিক সম্পর্কে জানতে পারলে ভালো হবে, আমাকে সাজেশন দিও, আমি এগুলো কোর্স মডিউলে অ্যাড করে দিব। এটা শুধু জাভাস্ক্রিপ্টের জন্য না, অন্য যে কোনো মানে আমরা যেগুলো শিখতেছি সবগুলোর জন্যই। কারো যদি মনে হয় যে ভাই এই কনসেপ্টটা একটু আমরা শিখতে পারি কিনা বা এই কনসেপ্টটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা শিখতে পারি, এগুলো মডিউল আমাকে দিয়ে দিও, আমি ওগুলো অ্যাড করে দিব, সমস্যা নেই। অ্যাডভান্সের ভিতরে জাভাস্ক্রিপ্টে অ্যাজাক্স শিখতে পারলে একটু মনে হয় ভালো। অ্যাজাক্স অবশ্যই শিখবো, কিন্তু যে কুয়েরিতে শিখবো। অ্যাজাক্সটাই লাগতেছে বেশি। ইয়াস, অ্যাজাক্স নিয়ে আমার সেপারেট প্ল্যানিং আছে। আমরা অ্যাজাক্স নিয়ে অনেক লার্জ লেভেলের একটা অ্যাপ্লিকেশন করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। আমরা ফিল্টারিং সিস্টেম করব। ধরো একটা ই কমার্সের যে প্রজেক্টগুলো হয় না, একটা ই কমার্স প্রজেক্টে যে রেটিং, তারপরে হচ্ছে প্রাইসিং, তারপরে হচ্ছে ক্যাটাগরি, ট্যাগস, তারপরে সার্চ বক্স মানে সার্চ, এগুলো সবগুলোর উপরে বেস করে আমরা হচ্ছে একটা প্রজেক্ট করব যেটা ফিল্টারিং হবে, রিয়েল টাইম ফিল্টারিং। তারপর হচ্ছে পেজিনেশন থাকবে, রিয়েল টাইম ফিল্টারিং এর সাথে পেজিনেশন, জাস্ট লাইক এরকম।
জি ভাই, এগুলাই বেশি লাগে। যেমন ধরো হচ্ছে আমি একটা প্রজেক্ট দেখাই যেটাতে আমি কাজ করছিলাম। দেখা যায়? জি ভাই। দেখো এখানে সাইড বারে একটা ফিল্টারিং আছে, প্রাইস ফিল্টারিং, তারপরে ডেস্টিনেশন, ট্যুর টাইপ, এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড, সো এই জন্য এই রিলেটেড ইনফরমেশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখো এখানে লোডিং হচ্ছে এবং হওয়ার পরে অ্যাজাক্স এর মাধ্যমে হচ্ছে তোমার নতুন করে ডাটা লোড হয়েছে, ঠিক না? আমি চাইলে এখান থেকেও ফিল্টার করতে পারবো। সো এই ফিল্টার কিন্তু দুইটা এন্ড কন্ডিশনের মাধ্যমে চলবে এবং দুইটা কন্ডিশন ট্রু হইলেই কেবল রেজাল্টটা শো করাবে। তারপর আমি চাইলে এখানে লাইভ সার্চও করতে পারি, যেমন ধরো ডিসকভার দিয়ে সার্চ দিলাম, দেখো এটাও কিন্তু হচ্ছে তোমার অ্যাজাক্স এর মাধ্যমে ফিল্টার হচ্ছে, ঠিক আছে? আমরা হচ্ছে এই টাইপের একটা প্রজেক্ট করব, ওয়ার্ডপ্রেসে করব। ম্যাক্সিমাম জিনিস এজাক্সই করে এখন। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস অ্যাজাক্সই হয়। ওয়ার্ডপ্রেসের সাথে যেহেতু রিঅ্যাক্ট বা অন্য কোনো লাইব্রেরি অ্যাড করা যায় না, সো এই জন্য সো এইখানে দেখো পেজিনেশনও অ্যাজাক্সে করা হয়েছে, পেজিনেশনের আগে ক্লিক করলেও এটাও অ্যাজাক্সে লোড হচ্ছে, ঠিক আছে? জি। এরকম আমরা প্রজেক্ট এটা করব, আমরা প্লাগইন তৈরি করব, এটার জন্য একটা প্লাগইন তৈরি করব, এর থেকে আরো অ্যাডভান্স হইতে পারে। আমি আর একটা প্রজেক্ট করছিলাম মনে হয়, ওটাতে এর থেকে আরো অ্যাডভান্স করছিলাম। আমি আগে যে কোম্পানিতে থিম নিয়ে কাজ করতাম, ওদের ম্যাক্সিমামই হচ্ছে তোমার এই ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড থিম, এইটাই বেশি চলে। এবং যেহেতু এটা বেশি চলে, সো এটাই বেশি করে বানায়। মাসে কিরকম ডলারের সেল হইতো? ভালোই ছিল। আমি এখন অবশ্যই খোঁজ খবর রাখি না, কারণ এখানে প্রোফাইলে গেলে দেখতে পারবো। এখানে দেখো, এখানে ঠিক সেম জিনিসই আছে, প্রাইস রেঞ্জ, চুজ ট্যুর ডেস্টিনেশন, তারপরে ট্যুর টাইপ, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনাদের কোম্পানিতে খালি থিম সেল করে নাকি আরো কিছু করে এর সাথে? কারণ থিম সেল আমি তো আসলে এই কোম্পানির সাথে এখন ইনভলভ নাই, আমি যখন এদের এখানে ছিলাম তখন এগুলো নিয়ে কাজ করছি, এখন মানে আর এগুলো নিয়ে কাজ করি এরা না। কি আউটসাইড মানে খালি থিমই কাজ করে, মানে আউটসাইড কোনো প্রজেক্ট বা কোনো এটা হচ্ছে কর্পোরেট করে না? নর্মালি নিয়ে কাজ করে এবং লারাভেলের কিছু প্রজেক্টে আছে, যেমন এদের প্রোফাইলে যদি যাও, কোড ক্যানিয়নের কিছু প্রজেক্ট আছে। এগুলো তো হচ্ছে থিম, 105টা থিম ফরেস্টে তোমার থিম হুম। এবং এইচটিএমএল ফিগমা সবকিছু সহ 105টা। কোড ক্যানিয়নে হচ্ছে কিছু প্রজেক্ট আছে লারাভেলের, যেমন ওই যে ট্যুর অ্যান্ড ট্রাভেল বুকিং সিস্টেম লারাভেল স্ক্রিপ্ট আছে, তারপরে হচ্ছে মাল্টি ভেন্ডর অকশন সিস্টেম আছে, তারপরে নোটিফিকেশন বেজ একটা প্লাগইন আছে, এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন। তারপর হচ্ছে তোমার আর হচ্ছে ক্লায়েন্টের কাজও করে। এই জন্যই বলতেছি, কারণ শুধু থিম সেল করে তো রেভিনিউ উঠানো সম্ভব না। থিমটা দিয়ে আসলে তোমার হয়তোবা ওইভাবে রেভিনিউ, মানে কোম্পানি চালানোর মতো রেভিনিউ পায়। আর হুম হচ্ছে তোমার আদার্স ক্লায়েন্টের কাজ বা হচ্ছে তোমার আদার্স যে কাজগুলো হয় এগুলা থেকে প্রফিট আসে, হুম এবং খারাপ হয় না, ভালোই, মোটামুটি ভালোই সব মিলায়। ভালো না হলে তো আর সার্ভাইভ করতে হ্যাঁ, পারতো। সো থিমেরও সেল টেল ভালোই হয়, খারাপ হয় না। তাহলে ভাই আমরা একটা থিম বানাবো, সেল করার ট্রাই করতেছি। থিম বানাইতে পারো, যদিও বা এদের রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া অনেক বড়, মানে ওয়ার্ডপ্রেসে থিম সাবমিশনের রুলস, হিউজ রুলস। আমি যখন প্রথম ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করি তখন হচ্ছে এইগুলা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, ওদের ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং পড়ে টোরে, মানে তখন আমি যখন জয়েন করছিলাম তখন এদের একটা থিমও অ্যাপ্রুভ করানো ছিল না। প্রথম থিম আমাদের অ্যাপ্রুভ হয়েছে, তারপরে আমাদের সুলতানস ডাইনে কাচ্চি খাওয়াইছিল। তো এটা ছিল মানে অনেক ভালো একটা মুহূর্ত সবার জন্যই, কারণ অনেকদিন থেকে ট্রাই করতেছিল আর কি ওয়ার্ডপ্রেসে থিম অ্যাপ্রুভ করানো। আমার এক বন্ধু থিমে অ্যাপ্রুভ করা হয়েছে ওয়ার্ডপ্রেসে, বাট ওর এখানে কোনো ডিজাইন নাই, এখানে এমনি খালি এমনি একটা থিমে, একটা বেসিক থিমে ওয়ার্ডপ্রেসে অ্যাপ্রুভ করাইছে। থিম নিয়ে ডিজাইন ভালো না হলে সেল হয় না, ডিজাইনের উপরে মানে বেস অ্যাপ্রুভ করে। করাইছে খালি জাস্ট ওয়ার্ডপ্রেসে, ইয়া থিম থিম ফরেস্টে নাকি ওয়ার্ডপ্রেসে? থিম পোস্টার।
ওকে, আমি তো ওয়ার্ডপ্রেস অনেক ঘৃণা করতাম ওই সময়, যখন প্রথম মনে করো এই যে ওয়ার্ডপ্রেস যখন দিল আমাকে, ওয়ার্ডপ্রেসে কাজ করা লাগবে। অ্যাকচুয়ালি যারা হচ্ছে তোমার একটু র প্রোগ্রামিং নিয়ে কাজ করে, যেমন লারাভেল বা হচ্ছে এই টাইপের, তারা ওয়ার্ডপ্রেসে আসতে একটু মানে আনকমফোর্টেবল ফিল করে। পরে বুঝলাম যে না, আসলে এইসব মানে প্রোগ্রামিং এ কোনো বাউন্ডারি রাখা উচিত না। যেখানে কাজ করার স্কোপ থাকবে সেখানেই কাজ করা উচিত, এবং যদি কাজগুলো ফাংশনাল হয় তাহলে ভালো হয়। সেটা অফিসের ছবি। হুম, ওটা সেন্ট মার্টিনে গেছিলাম একবার। এই হচ্ছে বিষয়। সো আমরা এরকম একটা কিছু বানাইতে পারলে, যদি মানে অ্যাজাক্স দিয়ে এরকম একটা কিছু বানাইতে পারি, তাহলে বলতে পারবো যে না, অ্যাজাক্স দিয়ে কোনো একটা প্রজেক্ট করছি। ঠিক জি আছে? ভাই। হ্যাঁ, অবশ্যই, কেন করবো না, অবশ্যই করবো। এইখানে অনেক অ্যাজাক্সের কাজ আছে। যেমন ধরো হচ্ছে এখানে যে ট্যুরের ডেট সিলেক্ট করতেছি না, আমি যখন অ্যাডাল্ট ইনক্রিমেন্ট করব, প্রাইসটা আপডেট হয়ে যাবে, এবং এই প্রাইসগুলো হচ্ছে তোমার সার্ভার থেকে লোড হবে। ঠিক আছে? চিলড্রেন আপডেট করতে পারবো। দেখো এখানে কিন্তু টাইম নিচ্ছে একটা, তো এই টাইমটা কিন্তু অ্যাজাক্সের কারণেই নিচ্ছে। আমরা যদি নেটওয়ার্ক ট্যাবে যাই, এই যে দেখো অ্যাজাক্সের রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, পরে এই রেসপন্সের উপরে বেস করে প্রাইসটা আপডেট হচ্ছে। আমরা এই কাজগুলোও করব। ঠিক আছে, তোমরা একটু এগুলো একটু প্র্যাকটিস করো, আস্তে আস্তে অনেক দূর এখনো যাওয়া বাকি আছে, বাট আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড এগুলা অনেক ইম্পর্টেন্ট বিষয়, একটু প্র্যাকটিস করো সবাই। আচ্ছা আর ভাই। যদি কালকে সম্ভব হয়, কালকে মানে ট্রাই করব আমি যাওয়ার। যদি যাইতে পারি তাহলে তো ভালো, যদি যাইতে না পারি তাহলে রিমোটলি করা লাগতে পারে। ওকে। শনিবার তো আমি আসলে নর্মালি ছুটিটা কাটাই শনিবারে। ঠিক আছে, তো আমি একটা দিন রাখি আমার হাতে, যেন আমি একটু বাসায় টাইম কাটাইতে পারি। শনিবার শুক্রবার একটু ব্যস্ত থাকা হয়, তো শনিবারে যদি যাই তাহলে হয়তো বা বিকালের দিকে যাইতে পারি। তো আচ্ছা ভাইয়া। আর যদি বিকালে যদি না যাই তাহলে কখন ইয়ে করা যায় বলো তো? ভাইয়া সকালে হইলেই ভালো হয়, বিকেলে একটু কাজ আছে। বিকেলে কাজ আছে, করতে পারবো না। তাহলে আমরা কালকে সকালেই রিমোটলি করি অফিস। রিমোটলি করতে কি কারো প্রবলেম হচ্ছে? না ভাই। না না, তাহলে আমরা কালকে রিমোটলি করি। নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ ট্রাই করবো আমরা। ওকে। কি বলো? জি জি ভাই। ভাইয়া। ইনশাআল্লাহ 9:30 টাইম, ঠিক তো? হুম। জি ভাই। ঠিক আছে, আর কালকে সবাই একটু এগুলো প্র্যাকটিস করে আসিও। ওকে, আচ্ছা ভাইয়া। প্র্যাকটিস করে আসিও। আর হচ্ছে ইয়া কি জানি, মিনহা, মিনহা আর রত্না, তোমাদের তোমাদের প্রজেক্ট কিন্তু এখনো দেখি নাই। তোমরা কালকে আমাকে প্রজেক্ট দেখাইবা। হ্যাঁ, কি ভাইয়া প্রজেক্ট? আপনি তো বলছিলেন আমাকে যে ক্রিয়েট আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট আর ভিউ দেখাইতে পারলেই হবে, অতটুকু করে না না দেখাই না, আগে। টাইম পাইছো, এনাফ টাইম পাইছো। মানে কি বলে, আমি এদিকে আজকে এক সপ্তাহ বেশি হবে, মানে ঈদের ছুটি কাটার যেদিন থেকে অফিসে আসছি আমি কোডিং এ ঢুকতেই পারিনি, খালি ক্লাসটা করছিলাম ওই দিন। শোনো, ক্লাস শুধু ক্লাস করলে আসলে কাজ হবে না, পরে গিয়ে মানে একটু চোখ অন্ধকার দেখবা। মানে এই সপ্তাহে আমি মানে একটুও প্র্যাকটিস করতে পারি আচ্ছা, নাই। তাহলে তোমরা বলো, তোমরা আমাকে প্রজেক্ট কবে সাবমিট করতেছো? ই কমার্সের যে প্রজেক্ট কবে সাবমিট করতেছো তোমরা? কি মনি, প্রজেক্ট? ই মিনহা কমার্স। এবং হচ্ছে ইয়া রত্না। আমি তো সাবমিট করছি সেই দিনই। হ্যাঁ, মনি ভালোই সবুজ সবুজ। করছে। তোমরা দুজন কবে সাবমিট করতেছো? তোমাদেরটা পাই নাই এখনো। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের আগে, মানে আগামী
কালকের ক্লাসের কালকে পরে ক্লাস নেক্সট ক্লাসের আগেই করে দিব। আচ্ছা, তোমরা মঙ্গলবারে সাবমিট করবে, আমি মঙ্গলবারে গ্রুপে মেসেজ দিব সবাইকে প্রজেক্ট অ্যাগেইন সাবমিট করার জন্য, এবং আমি মঙ্গলবারে চেক করব। ওকে। মঙ্গলবার এটা ঠিক আছে, ও Okay, এটা এখন thank সেলসের you. কাছে। বুঝতে যদি পারছি সবাই? মেন্টরটা সেলসের আচ্ছা। কাছে না, ব্লকটা সেলসের কাছে। আর হচ্ছে সবুজ সবুজ আছে? ভাই আছে। সবুজ, ওই ই কমার্সের একটা প্রজেক্ট আমরা দিছিলাম, অ্যাসাইনমেন্ট টাস্ক দিছিলাম এক্সামের জন্য। ওইটা হচ্ছে টেমপ্লেটটা নিয়ে নিও, ওই প্রজেক্টটা কইরো, মঙ্গলবারের আগে ওটা সবাই আবার সাবমিট করে দিবা। জি ভাই। যারা জি অলরেডি ভাই। করা আছে তারাও সাবমিট করবা, যেহেতু অলরেডি করা আছে জাস্ট ওই ইউআরএলটা দিলেই হয়ে যাবে। আর যারা করো নাই তারা করে মঙ্গলবারের মধ্যে আমাকে সাবমিট করে দিবা। ঠিক আছে? ওকে ভাই। ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।